লেকচার টু তে জীবকোষ ও টিস্যুর মধ্যে আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের জীবকোষ ও টিস্যু থেকে তিনটা টপিকস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে আমাদের যে প্রথম সাইটোপ্লাজমিক বিভিন্ন অঙ্গাণুগুলা, এগুলার থেকে মোটামুটি বিগত সালগুলোতে টুকটাক কিছু প্রশ্ন আসছে। তবে সবচেয়ে বেশি আমরা যদি দেখি আমাদের উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, যেগুলা এই সাইড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তো জি স্যার। আমরা এই উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর ব্যাখ্যা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, যেহেতু এই টপিকটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যৎ ইন্টারমিডিয়েট আমাদের এই টপিক নিয়ে ডিটেলস আমাদের থাকবে। তো সেটা আসলে এই এসএসসি লেভেলও খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এইচএসসি লেভেলও এগুলা প্রত্যেকটা থেকে আলাদা আলাদা অধ্যায় ভাগ করা আছে। তো আমরা সেটা নিয়ে আজকে মোটামুটি বেশি আলোচনা করবো এবং আমাদের এই অধ্যায়টা দেখলে দেখা যাবে মোটামুটি বেশিরভাগ অংশটাই এই অধ্যায়ের টিস্যু, প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা আছে। তো এর আগে আমাদের সাইটোপ্লাজমিক বিভিন্ন অঙ্গাণু নিয়ে কিছু কিছু কোশ্চেন আসছে, আমরা বিগত সালের গুলা দেখলে এগুলাই আমরা দেখতে পাই। তো আমরা সাইটোপ্লাজমিক বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে সামান্য সময় কিছু আলোচনা করব। তারপর আমাদের আজকের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু নিয়ে আমরা আজকে পুরো বেশিরভাগ আলোচনাটা রাখবো এবং শেষে আমাদের কিছু সৃজনশীল এবং এমসিকিউ যে সমস্যাগুলো হয় সাধারণত সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। বা আমরা হচ্ছে সিকিউ গুলো আমরা কিভাবে ধরতে পারি বা আসলে কিভাবে বুঝতে পারবো যে আমার আসলে কি অ্যান্সার করতে হবে, তো সেগুলো নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে আজকে আমাদের টোটাল টার্গেট, বা আমরা আজকে পুরো লেকচারে যেগুলো যেগুলো রাখবো সেটা সামারি এটাই। তো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের লেকচারে চলে যাই আজকে। তো ফার্স্ট অফ অল আমরা যদি কোষ নিয়ে কথা বলি, কোষের শুরুতে আসতেছে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য এবং দুজনের মধ্যে কম্পারিজন বা তুলনা নিয়ে কিছু কথা আসে শুরুতেই। ওকে। তো আমরা যদি কম্পারিজনের কথা বলি তাহলে আমরা দেখি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে আমাদের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। এটা আমরা 4, 5, 6 থেকে পড়ে আসতেছি। এটা ছাড়া আমাদের কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় থাকে, প্রাণী কোষে থাকে না, অথবা থাকলেও ছোট থাকে। তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়াস একটা পাশে থাকে, এখানে নিউক্লিয়াস মাঝে থাকে। এটা ছাড়া আমাদের বেসিক কিছু পার্থক্যের মধ্যে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এখানে থাকবে, এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে না প্রাণী কোষে। কারণ ক্লোরোপ্লাস্টের মূলত কাজ হচ্ছে আমাদেরকে সালোক সংশ্লেষণ করা এবং কি কিছু বিভিন্ন রঙিন পদার্থ ধারণ করা। তো প্রাণী কোষে এগুলোর প্রয়োজন হয় না, যে কারণে প্রাণী কোষে আসলে ক্লোরোপ্লাস্টের প্রয়োজন নেই। আর এছাড়া কোষ গ্রহব্বর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য রস এগুলা কি এখানে সঞ্চয় করে রাখা বা জমা করে রাখা। এটা উদ্ভিদ কোষে সাধারণত প্রয়োজন হয়, প্রাণী কোষে সেটা নাই। এটা নাই বিধায় নিউক্লিয়াসটা এখানে মাঝে আছে, আর এটা থাকার কারণে নিউক্লিয়াস এক পাশে চাপানো আছে। তো এটাই হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, নিউক্লিয়াস এক প্রান্তে থাকে। এটা নিউক্লিয়াসটা একটু তুলনামূলক বড় হয়, এটার কারণে এটা একটু নিউক্লিয়াসটা ছোট হয়। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণটা হচ্ছে কি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রাইবোজোম দানা থাকে না, তাকে আমরা বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটার মধ্যে আমাদের কি থাকে, এই যে রাইবোজোমের মধ্যে ফোটা 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 রাইবোজোমের দানাগুলো থাকে, সেগুলোকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মসৃণ, এটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের গোলগি বডি। গোলগি বডির মূলত কাজ আমরা একটু একটু আলোচনা করবো এটা নিয়ে। মূলত কাজ হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। আপনারা আপনাদের মাইক গুলো বন্ধ রাখুন বা একটু মিউট করে রাখুন সবাই। তো গোলগি বডির কাজ হচ্ছে আমাদের অপ্রোটিন জাতীয় পদার্থগুলো সংশ্লেষণ করা। এখানে আমাদের রাইবোজোম দেখতে পাচ্ছি, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। এটা মাইটোকন্ড্রিয়া, এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। দেন হচ্ছে এখানে আছে লাইসোজোম, লাইসোজোম কাজ হচ্ছে আমাদের জীবাণু যেগুলা দেহের বাইরের থেকে আসে বা কোষের বাইরের থেকে আসে, হ্যাঁ, মানে কোষের বাইরের কোনো পদার্থ সেটাকে ভক্ষণ করা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আর এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, সেটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। এখানে এই হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ওভারঅল কিছু, যেগুলো আমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত প্রয়োজন আছে। তো এগুলা নিয়ে আমরা জাস্ট 1 মিনিট করে আলোচনা করে যাবো সবগুলাই, যেহেতু এটার থেকেও প্রশ্ন আসে আমাদের এই অঙ্গাণুগুলা থেকে। তো আমরা এই জিনিসগুলো একটা দেখে নেবো। তো এর আগেই আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আদিকেন্দ্রিক এবং প্রকৃত কেন্দ্রিক, একটাকে বলা হয় প্রোক্যারিওটা, একটাকে বলা হয় ইউক্যারিওটা। প্রোক্যারিওটা হচ্ছে যেটা আমাদের নিউক্লিয়াস গুলো সুগঠিত থাকবে না,
আর ইউক্যারিওটা হচ্ছে বা ট্রু, যেটা নিউক্লিয়াস গুলো সুগঠিত থাকবে। আমরা ডিম দিয়ে উদাহরণ দিচ্ছিলাম যে ডিমের ভিতরে কুসুম যদি ভালো থাকে, মনে করবেন যে নিউক্লিয়াস সুগঠিত আছে, অর্থাৎ এর বাইরে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এবং নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয়াসটা আবৃত থাকবে। তো প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা নিয়ে আশা করি কারো ঝামেলা থাকার কথা না। দেন আমরা আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষের বেসিক পার্থক্য এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের কোষ প্রাচীর নিয়ে আলোচনা করার জন্য। তো কোষ প্রাচীরে সাধারণত যদি আমরা একটা কোষের ক্ষেত্রে চিন্তা করি, এই যে একটা কোষের থেকে আরেকটা কোষের মধ্যে যে একটা সংযোগ, এটা কোষ প্রাচীরের মধ্যে দিয়ে এই সংযোগটা সম্পন্ন হয়। কোষ প্রাচীরের ভিতরে আমরা জানি যে এভাবে ছিদ্র থাকে। হ্যাঁ, এই ছিদ্রের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে পুষ্টি এবং অন্যান্য খনিজ পদার্থ যেগুলা এক কোষ থেকে আরেকটা কোষের মধ্যে আদান প্রদান ঘটে। তো কোষ প্রাচীর কোষের একদম বাহিরের স্তর। এটা এক সময় গিয়ে আপনার হচ্ছে যেগুলো বহিস্থ কোষ থাকে সেগুলা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। ফার্স্ট টাইম এগুলো ভাজক টিস্যু থাকে। তো কোষ প্রাচীর আসলে কি দিয়ে তৈরি, এখানে আপনাদের যদি এখান থেকে এমসিকিউ আসে সেটা বলতে পারেন আপনার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, এগুলো আপনাদের বইয়ে আছে। আমি সবাইকে একটু অনুরোধ করবো সবাই সবার বায়োলজি বইটা নিয়ে একটু বসবেন, তাহলে আপনাদের জন্য প্রত্যেকটা টপিক বুঝতে একটু সুবিধা হবে। যদি আপনারা বাসায় থাকেন তাহলে আপনারা সবাই একটু বইটা নিয়ে বসবেন, তাহলে আপনারা প্রত্যেকটা কন্টেন্ট এখন একবার দেখে নিলে বাসায় আরেকবার দেখলে আপনারা আর দেখা লাগবে না। তো এই যে হেমিসেলুলোজ, সেলুলোজ এবং লিগনিন, এই তিনটা জিনিস আপনার হচ্ছে কোষ প্রাচীরে থাকবে। হেমিসেলুলোজ একটা হচ্ছে হেমিসেলুলোজ, সেলুলোজ, লিগনিন, পেকটিন, হ্যাঁ এগুলা থাকবে। শুধু ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে আমাদের থাকবে প্রোটিন, লিপিড, এগুলা থাকবে আমাদের ভাইরাসের কোষ প্রাচীরের বাইরে, এবং পলিস্যাকারাইড এগুলা থাকবে। আর যদি আমরা মাশরুম বা ছত্রাকের কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের কোষ প্রাচীরের মধ্যে একটা পদার্থ থাকে, সেটা হচ্ছে কাইটিন। কাইটিন নামে একটা পদার্থ থাকে। তো এটা এমসিকিউর জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এই তিনটা স্যার এমসিকিউ প্যাকটিনটা আপনারা কি? মনে রাখতে পারেন। স্যার প্যাকটিনটা কি? প্যাকটিন? পেকটিন হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে থাকে এরকম একটা পদার্থ, এটা কার্বোহাইড্রেটের পলিস্যাকারাইডেরই একটা অংশ। আপনারা এই 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 এগুলো হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গঠনের লাগে এবং কোষ প্রাচীরের গঠনের মধ্যে থাকে। হ্যাঁ, তো এগুলো আপনারা মনে রাখবেন এখান থেকে কি কি আসে। দেন আমরা চলে যাব আমাদের প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম শব্দটা দ্বারা কি বোঝায়? আমরা জানি কোষের একদম বাহিরের লেয়ারে থাকবে আপনার কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে যেগুলো থাকে সেগুলো আসলে মূলত কি কি থাকতে পারে, আপনার মাতৃকার মতো তরল এবং জেলির মতো পদার্থ থাকবে, সেটাকে আমরা সাইটোপ্লাজম বুঝবো। সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থাকবে, ঠিক। বাট সাইটোপ্লাজমের বাহিরে একটা লেয়ার থাকে। কোষ প্রাচীরের ভিতরে সাইটোপ্লাজমের বাহিরে একটা লেয়ার থাকে, সেটাকে আমরা বলি প্লাজমা লেমা। তাহলে এই প্লাজমা লেমা সহ সাইটোপ্লাজমের সমস্ত অঙ্গাণুকে আমরা বলি প্রোটোপ্লাজম। মনে করেন যে এটা বাহিরে আছে কোষ প্রাচীর, ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম, আর এইটা হচ্ছে প্লাজমা লেমা। তাহলে প্লাজমা লেমা সহ ভিতরের দিকে যত কিছু থাকবে সবগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। আর প্লাজমা লেমার বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। যদি প্রশ্ন আসে নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়, ঠিক আছে, তো একটার মধ্যে থাকবে আপনার হচ্ছে কি কোষ প্রাচীর থাকবে, প্লাজমা লেমা থাকবে, কোষ প্রাচীর থাকবে, প্লাজমা লেমা থাকবে, মনে করেন যে ক্লোরোপ্লাস্ট থাকলো আর একটা মাইটোকন্ড্রিয়া থাকলো। তাহলে অপশনের অ্যান্সার হবে কি কোষ প্রাচীর। কারণ কোষ প্রাচীর বাদে ভিতরে যা আছে, প্লাজমা লেমা নিজেও একটা কি আপনার হচ্ছে কি সরি কোষ ঝিল্লি যেটা, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন, সেটাও নিজেও একটা কি প্লাজমা লেমার অন্তর্ভুক্ত। ওকে, তো তাহলে প্লাজমা লেমা বলতে আমরা এখন বুঝবো কোষ প্রাচীর বাদে যা থাকবে ভিতরে সবগুলোই আমাদের প্লাজমা লেমার অংশ অন্তর্ভুক্ত, অর্থাৎ প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো থাকবে এটার মধ্যে। সো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, যে আহ, তৃতীয় কোষের অঙ্গাণু। আমি কিন্তু আপনাদের বইয়ের সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে বলছি সবগুলাই। তারপর হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা হচ্ছে কি আমাদের অলরেডি আমরা বলে ফেললাম যে সাইটোপ্লাজমের বাহিরে যে লেয়ারটা থাকে, হ্যাঁ, কোষ প্রাচীরের ভিতরে সাইটোপ্লাজমের বাহিরে যে লেয়ারটা থাকবে সেটাকে কোষ ঝিল্লি বলে। এটাকে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, বা প্লাজমা ল্যামেলাম, এই টাইপের কিছু বলা হয়, বিভিন্ন নামে এটাকে বলা হয়। সো আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটা, এটা প্রাণী কোষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ
প্রাণী কোষে তো আমাদের কোষ প্রাচীর থাকবে না, তো এটা বাইরের লেয়ার থাকবে। তো কোষ ঝিল্লি থেকে যদি একটা প্রশ্ন আসে যে কোষ ঝিল্লি আসলে কি দিয়ে তৈরি, তো কোষ ঝিল্লি আমরা পরবর্তীতে বিভিন্ন মডেল পড়বো এসএসসি তে, এখন শুধু আমরা পড়ি যে কোষ ঝিল্লির জন্য আমরা প্রোটিন স্যার এবং কোষ ঝিল্লির লিপিড, কাজ কি? এই দুইটা আমাদের কোষ ঝিল্লির মধ্যে মূলত থাকবে। অর্থাৎ এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার, কিছু টার্ম থাকে আমাদের যখন দ্বিস্তরী বিশিষ্ট থাকবে। হ্যাঁ, একদিকে প্রোটিন লিপিড, প্রোটিন লিপিড, আবার এখানে প্রোটিন লিপিড, প্রোটিন লিপিড, এভাবে বাই লেয়ার দিয়ে থাকে। মাঝখানে কিছু কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষের মাধ্যমে কোষের পুষ্টি এবং অন্যান্য পদার্থগুলো আসা যাওয়া করে বা আদান প্রদান করে। তো যেহেতু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তাহলে এখানে বাইরে যে লেয়ারটা থাকবে কোষ ঝিল্লি, এটাই প্রধান। এটা মাথায় রাখতে হবে স্যার আপনাদেরকে। কোষ ঝিল্লির কাজ কি স্যার? কোষ ঝিল্লির কাজটা কি? জি জি, আবার একটু বলেন। কোষ ঝিল্লির কাজটা কি স্যার? কোষ কোষ ঝিল্লি কোষ হচ্ছে ঝিল্লির কোষের, কাজ কি? যদি আপনি আহ, কোষ প্রাচীরের ভিতরে যে লেয়ারটা থাকবে আর সাইটোপ্লাজমের বাইরে যে লেয়ারটা থাকবে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তবে প্রাণী কোষে কোষ ঝিল্লি প্রধানভাবে ভালো করে হাইলাইট করা হয়, কারণ প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর নাই, তাহলে কোষ প্রাচীরের কাজটাই করবে কোষ ঝিল্লি, অর্থাৎ কোষের সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুকে সুরক্ষা দান করা এবং কোষকে একটা শেইপের মধ্যে রাখা, এটা হচ্ছে কোষ ঝিল্লি। অর্থাৎ আপনার ওই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন, এটার কাজ কি? নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণুগুলোকে সুরক্ষিত এবং কি একটা এনক্লোজড করে রাখা। তাহলে ঝিল্লির কাজও হবে যে আমাদের সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু যেগুলো, এগুলোকে কি একটা সুরক্ষা দান করা এবং একটা শেপের মধ্যে নিয়ে আসা। তো এটা হচ্ছে কোষ ঝিল্লির প্রধান কাজ। কোষ ঝিল্লির মধ্যে স্যার ছিদ্র একটা থাকবে যেটার জায়গায় মধ্যে দিয়ে এক কোষ থেকে অন্য স্যার কোষে। স্যার একটা কেউ জায়গায় কিছু পেয়েছি বলছেন? কোষ ঝিল্লির কাজটা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল, এই বিষয়ে কি হ্যাঁ বলবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে অভিস্রবণ এবং অভিস্রবণের মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষের মধ্যে পানি চলাচল করতে পারবে। কোষ ঝিল্লির যে মেমব্রেনটা থাকে, পর্দাটা থাকে, এটাকে বলা হয় অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা মানে এটা খুবই পাতলা একটা লেয়ার থাকে, যেটার মধ্যে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে কি করতে পারে, পানিগুলো আসা যাওয়া করতে পারে। ঠিক আছে, আমরা যদি অভিস্রবণ স্যার পদ্ধতিটা এখানে বুঝি তাহলে বিষয়টা বুঝতে পারবো। আর স্যার কোনো প্রশ্ন এখানে এদিকে লেখা নেই? আছে বৈষম্য বেদ্য পর্দা হওয়ায়, হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনি হ্যাঁ বলছেন অর্ধ পর্দা। হ্যাঁ হ্যাঁ, এটাই অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা বৈষম্যবেদ্য পর্দা একই। আপনারা যদি এটা নিয়ে বুঝেন তাহলে এটা সার্চ করে দেখতে পারেন, সমস্যা নাই। বৈষম্যবেদ্য পর্দা বা অর্ধবেদ্য পর্দা, অর্ধবেদ্য মানে হচ্ছে আপনি মনে করেন যে পুরোপুরি এটার ভিতর দিয়ে আসা যাওয়া করবে, বিষয়টা এরকম না, মানে স্লাইটলি কিছু কিছু বিষয় এটার ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারে, যেমন পানি এবং অন্যান্য কিছু কিছু জিনিস এটার ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারবে। পুষ্টি, বিভিন্ন ধরনের আয়ন, এগুলো এটার ভিতর দিয়ে যেতে পারবে, এটাকে বলা হয় অর্ধবেদ্য পর্দা। তো এই কোষ ঝিল্লিটা একটা কি অর্ধবেদ্য পর্দা, পাতলা একটা লেয়ার স্যার থাকবে তাহলে চারপাশে, হচ্ছে যেটার মধ্যে দিয়ে অর্ধবেদ্য এক কোষ থেকে অন্য কোষে পর্দা। কি করতে পারবে, পুষ্টি এবং পানি অন্যান্য জিনিসগুলো কি আদান প্রদান করতে পারবে। স্যার তাহলে আপনার অর্ধবেদ্য পর্দা আর বৈষম্যবেদ্য এবং বৈষম্যবেদ্য অর্ধবেদ্য পর্দা কি এটা সেম? একইটা। ওকে। জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা কোষ ঝিল্লির মূল গঠন উপাদানের মধ্যে লিপিড এবং প্রোটিন, এটা একটু ভালো করে মনে রাখবো। এবার আমাদের সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আমরা পড়বো যেগুলার বহিস্থ আবরণ আছে এবং যেগুলার বহিস্থ আবরণ নেই। এটা নিয়ে দুইটা ভাগ করা আছে। যেগুলা বহিস্থ আবরণের মধ্যে আছে সেগুলোর মধ্যে আছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমরা এটাতে এত বেশি আমরা সময় দিব না, কারণ আমাদের টিস্যু নিয়ে অনেক আলোচনা করতে হবে, আমরা এগুলো দ্রুত পার হয়ে যাব। প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। ওকে, জি স্যার, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া, বোর্ডের মধ্যে প্লাস্টিড, শুধু এগুলো নিয়ে সংযুক্ত আমরা আছে। বলবো। গলগি বস্তু, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, আমরা সবগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, এগুলো হচ্ছে আমাদের কোষের মধ্যে যেগুলার বহিস্থ আবরণ আছে বা আবরণ যুক্ত যে কোষীয় অঙ্গাণু যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আনিস ভাইয়া, মাইটোকন্ড্রিয়া তুমি যদি আমরা বলি, প্রশ্ন না মাইটোকন্ড্রিয়াকে করে এক নামে মাইকটা চেনা মিউট হয়, এটা রাখো। হচ্ছে কি কোষের পাওয়ার হাউস হিসাবে এটাকে চেনা হয়। মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি দুইটা স্তর থাকে। হুম, দুইটা স্তর থাকে, এটাকে বলা হয় বহিঃস্তর, এটাকে বলা হয় অন্তঃস্তর। এটা ছাড়াও মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রিস্টি থাকে। ক্রিস্টি জিনিসটা কি আমরা জাস্ট
ওকে, এটাকে বলা হয় বহিস্থ কক্ষ, এটাকে বলা হয় অন্তস্থ কক্ষ। যদি বুঝে থাকেন তাহলে এটা মনে করবেন যে ভিতরে ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা এটার ভিতরে পূর্ণ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা শেপ। এটা মনে রাখবেন যে এটাতে বহিঃস্তর থাকে, অন্তঃস্তর থাকে, তারপর এখানে দুটো চেম্বার থাকবে। একটাকে বলা হয় বহিঃস্থ চেম্বার, আর একটা হচ্ছে কি ক্রিস্টির ভিতরের যেটা, ক্রিস্টি বলা হয় এই যে ভাঁজ বা খাঁজ, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এবং ভিতরে যে তরল পদার্থ এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এখানে কিছু এটিপি থাকে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। আর মাইটোকন্ড্রিয়া আমরা জানি শ্বসনের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করা হয়। তো শ্বসনের চারটা ধাপ থাকে, একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, একটাকে বলা হয় এসিটাইল CoA, একটাকে বলা হয় ক্রেবস চক্র, এবং একটাকে বলা হয় ইলেকট্রন স্যার, ট্রান্সপোর্ট একটা সিস্টেম। প্রশ্ন ছিল। তার মধ্যে শুধু স্যার, একটা গ্লাইকোলাইসিস প্রশ্ন যেটা, ছিল। সেটা আমাদের স্যার, একটা প্রশ্ন কিছু ছিল, অক্সিজোম কি? বলেন। জি জি। অক্সিজোম কি? অক্সিজোম। আচ্ছা, পারঅক্সিজম যদি বুঝেন, H2O2, হ্যাঁ, এটা একটা হচ্ছে, এটা জারক এবং বিজারক পদার্থ। ঠিক আছে, এক্ষেত্রে অক্সিজেনের মান -1 থাকে। এটা আমাদের এই যে শ্বসনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, বা শ্বসনের ক্ষেত্রে এটা উৎপন্ন হয়। বা এই অক্সিজম যেটা, ঠিক আছে, এটা জারক বিজারক পদার্থ রূপে ব্যবহৃত হয়। উভয় ক্ষেত্রে উভয় রূপেই ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে স্যার, একটা অক্সিজেন -1, তো তো এটা মাঝে স্যার মধ্যে বই -2ও হয়, আবার -1/2ও হয়। এজন্য স্যার অক্সিজেন, সরি, হ্যাঁ, -1/2ও হয়। তো অক্সিজেন জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। তার বই পেয়েছি, ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজোম বলে। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন একটি রাসায়নিক পদার্থ। আপনি এটা ডিটেলস এটা নিয়ে দেখবেন। ওকে, আমরা এখানে কি কি পদার্থ থাকে এগুলো একটু মনে রাখবো। আর কোনো প্রশ্ন? স্যার, ক্র্যাবস চক্রটা মূলত কি? জি জি। ক্র্যাবস চক্রটা কি আসলে? আচ্ছা, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, গ্লাইকোলাইসিস, হ্যাঁ, এগুলো আমাদের এইচএসসি তে পূর্ণাঙ্গ আলোচনা হবে। এই চক্রের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ক্রেবস চক্রের মাধ্যমে। তো আমরা যে শ্বসনের মাধ্যমে আমরা যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছি, অক্সিজেন নিচ্ছি বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছি, এই যে প্রসেস, একটা প্রসেস সম্পন্ন হচ্ছে, এবং আউটপুট হিসেবে আমরা সবাই কার্বন ডাই নিচ্ছি। ক্রেবস চক্রের মাধ্যমে এই একটা চক্র থাকে, এই প্রসেসের মাধ্যমে আসলে কি আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড মন্ডলে ছেড়ে দিচ্ছি। পুরোটা চক্র বা একটা মডেল করেছে, চক্রের চক্র। এটা এই যে চক্র হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বিদেশ শারীরিক তত্ত্ব নামে একটা অধ্যায় আছে, সেখানে এটা পূর্ণ পাবে। তো আসলে এটা আজকে আমাদের আলোচনা না, আমরা শুধু কোরিয়ার মধ্যে আমাদের কি আমাদের কি সাইটোপ্লাজম, বুঝতে পারছেন ভাইয়া? ধন্যবাদ স্যার। ওকে, আমরা তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো, এটাকে কেন পাওয়ার হাউস বলা হয়, এখান থেকে এটিপি থাকে, এটিপির মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করি। আমরা জানি শ্বসনে আমাদের চলার জন্য শক্তি প্রয়োজন হয়, এবং বায়োলজিক্যাল কয়েন হচ্ছে আমাদের এটিপি। হ্যাঁ, তো উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলা হয় এটিপি, প্রাণীর ক্ষেত্রে বলা হয় জিটিপি। এটিপির পুনরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হলে, ফসফেট পানি হচ্ছে, আপনি উদ্ভিদের মনে রাখতে পারেন এটা পাওয়ার বা এনার্জি বা শক্তি। তাহলে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করতে পারলে সেটা হচ্ছে এটিপি হয়ে যায়। এটাই বায়োলজিক্যাল কয়েন, বা এটাকে বলা হয় জৈব মুদ্রা বলা হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে শক্তি। এখানে আমাদের যে উদ্ভিদের চলার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটা তারা এটিপি থেকেই পায়। সো দেন হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার পরে আমরা দেখবো প্লাস্টিড। প্লাস্টিডের আলোচনা থেকে আমরা, এটা গেল আমাদের প্লাস্টিডের আলোচনা থেকে আমরা কয়েকটা সাব টপিকে চলে যেতে পারি। প্লাস্টিড আসলে 3 প্রকার। হ্যাঁ, এখান থেকে এখান থেকে ওরা আপনাদের বইয়ে 3 প্রকারে ভাগ করা আছে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে কিভাবে মনে রাখবেন পরীক্ষার জন্য। ওকে, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি আমাদের সবুজ অঙ্গ তে থাকবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে আপনি ক্লোরোফিল এ, হ্যাঁ, ক্লোরোফিল বি, এগুলো পাবেন। হ্যাঁ,
তো ক্লোরোফিল এ বি হচ্ছে আমাদের, এটা যেহেতু ক্লোরোপ্লাস্টের রং সবুজ বা উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষ করে পাতা এগুলো পাওয়া যায়, এটার কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের খাদ্য উৎপাদন করা। এটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। এটা উদ্ভিদে থাকবে, প্রাণীতে থাকবে না, যেহেতু পানি খাদ্য তৈরি করে। হ্যাঁ, খাদ্যের জন্য ওদের উপর নির্ভরশীল, সালোক সংশ্লেষণ প্রয়োজন হয় না। সো এটা ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা আহ, এখান থেকে যদি চিত্রটিত্র আসে কখনো বা এটা দিয়ে কোনো উদ্দীপক আসে, তাহলে মনে রাখতে পারেন ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের কিছু গ্রানাম থাকে এভাবে। এই যে পুরো সেটটাকে বলা হয় গ্রানাম। হ্যাঁ, এটা এক বচন। আর বহু বচনে এটাকে বলা হয় গ্রানা। এটা এমসিকিউতে আসতে পারে। তো এরকম মানে অনেকগুলো গ্রানাম এভাবে এভাবে বিভিন্ন জায়গায় থাকবে। ওকে। ওকে, এই গ্রানাম গুলো একটা একটার সাথে অপরের সাথে লিঙ্কেজ থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। এবং এখানে কিছু আপনার হচ্ছে কি ম্যাট্রিক্স বা এগুলো এগুলো থাকবে, ম্যাট্রিক্স ট্যাট্রিক্স থাকবে। এর আগে আমরা মাইটোকন্ড্রিয়া পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকে, পারঅক্সিজম থাকে, আপনার বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে। তো কেউ চাইলে প্রশ্ন করতে পারেন যে ভাই ডিএনএ থাকে হচ্ছে আহ কিসের, নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, যেটা আমাদের বংশগতিতে একটা অবদান রাখে। হ্যাঁ, অর্থাৎ পরবর্তী জেনারেশনে ডিএনএ জিনের ক্রসিং এর মাধ্যমে পরবর্তী জেনারেশনে একটা অবদান রাখে। বাট মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএটা আছে সেটা কি আমাদের বংশগতিতে কোনো অবদান রাখে কিনা? তো এটা আসলে অ্যান্সারটা হচ্ছে যে তেমন কোনোই এটা অবদান রাখে না। এটা জাস্ট হচ্ছে একটার পরে একটা বংশধর হিসাবে জাস্ট বহন করে যাচ্ছে, কিন্তু এটা আমাদের ক্রসিং এ কোনো মানে অবদান রাখে না, নতুন বংশধরের মধ্যে চেঞ্জ আনতে কোনো অবদান রাখে না। ওকে, আমাদের এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে এই অঙ্গ মানে ক্লোরোপ্লাস্টের টাইপের মধ্যে এগুলো পাচ্ছি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা, সরি এটা প্লাস্টিডের চিত্র ছিল। ক্রোমোপ্লাস্ট হচ্ছে যেগুলো রঙিন। হ্যাঁ, উদ্ভিদের মধ্যে রঙিন পদার্থ যেগুলো ধারণ করে। হ্যাঁ, রঙিনের মধ্যে আছে যেমন ক্যারোটিন, হ্যাঁ, জ্যান্থোফিল, ফাইকোথ্রিন, তারপর হচ্ছে ফাইকোসায়ানিন, জ্যান্থোফিল। ফাইকোসায়ানিন, ফাইকো ইরিথ্রিন। এখন এই ক্যারোটিন, জ্যান্থোফিল, আমরা জানি ফুলের বিভিন্ন রং থাকে, লাল, নীল, সাদা, গোলাপি, বিভিন্ন ধরনের রং হয়। আর ফুলের রঙের জন্য, বিভিন্ন রঙের জন্য দায়ী থাকবে হচ্ছে আপনার ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্ট আসলে রঙের জন্য দায়ী, এখানে বিভিন্ন কালারের জন্য। তো সেক্ষেত্রে আমাদের ক্যারোটিন হচ্ছে আমাদের কেমন, কমলা রঙের বা কমলা লাল টাইপের। অর্থাৎ আপনি ক্যারট তো জানেন, ক্যারট শব্দের মানে গাজর। গাজরের রংটা কি একটু লাল বা কমলা টাইপের, যেভাবে বুঝেন। তো ক্যারোটিন একটু কমলা টাইপের রং হবে। জ্যান্থোফিল, জ্যান্থোফিল হচ্ছে একটু হলুদ টাইপের। আপনি এই যে জ্যাক ফ্রুট বা হচ্ছে কাঁঠাল টাঠালের মতো মনে রাখতে পারেন, যেটার কালারটা একটু কি হলুদ টাইপের থাকে। হ্যাঁ, তো জ্যান্থোফিল হচ্ছে আপনি কি একটু হলুদ, এটা মনে রাখতে পারেন, হলুদাভ থাকবে। এই সায়ানিন আর ইরিথ্রিন, হ্যাঁ, তো ইরিথ্রিন মানে হচ্ছে লাল, সায়ানিন মানে হচ্ছে নীল। এই ইরিথ্রিন, এখানে আপনি এরিথ্রোসাইট কিছুক্ষণ পরে পড়বেন রক্তের মধ্যে। এরিথ্রোসাইট হচ্ছে কি আপনার লোহিত রক্তকণিকা, ঠিক আছে, অর্থাৎ যেটা লাল রক্তকণিকা সেটা হচ্ছে এরিথ্রোসাইট। সেখানে আপনি চিন্তা করতে পারেন ইরিথ্রিন বায়োলজিতে এটা মানে লাল বোঝায়, আর সায়ানিন মানে হচ্ছে কি নীল। যেমন সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো কি নীলাভ, সবুজ, শৈবাল। তো এরকম আছে যে সাইকোসায়ানিন এটা নীলাভ হয়, আর সাইকো ইরিথ্রিন এটা হচ্ছে কি একটু লাল রঙের হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের রঙিন বা পদার্থগুলো আছে, রঞ্জক পদার্থ বলা হয়, এগুলা উদ্ভিদের রং ধারণে হেল্প করে। তারপর লিউকোপ্লাস্ট হচ্ছে রংবিহীন, অর্থাৎ যেটা কি নাই কোনো রং নাই বা কালার বহন করে না। তাহলে এটার মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্ট তিন প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, ইউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। একটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, একটা হচ্ছে চর্বি জাতীয়, আর একটা হচ্ছে কি আমাদের প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় করে। তাহলে ওর মূলত কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। ও হচ্ছে বিভিন্ন ধরনের রং ধারণ করা, আর ও হচ্ছে সালোক সংশ্লেষণে আমাদের কি ক্লোরোফিল পিগমেন্টটা সাপ্লাই দিচ্ছে ও, ঠিক আছে। তো এটা হচ্ছে এই তিনটার কাজ। আমরা প্লাস্টিক নিয়ে আর আমাদের না বলি। দেন হচ্ছে আমাদের গোলগি বডি। গোলগি বস্তুর কাজ হচ্ছে এটা একটা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। আমরা যদি রাইবোজোম বলি, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। প্রোটিন সিনথেসিস হচ্ছে রাইবোজোমের মেইন টার্গেট। আর এই গোলগি বডি হচ্ছে যে অপ্রোটিন জাতীয় অন্যান্য পদার্থ যেগুলো, যেমন ফ্যাট, তারপর হচ্ছে কি এগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমাদের গোলগি বডির মেইন কাজ। আবার স্যার, গোলজি বস্তুটা যদি আরেকটু বিশ্লেষণ ওকে, করতেন। তাহলে এই অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণের মধ্যে আমাদের কি করতে পারে, এনজাইম, হরমোন, এগুলো থাকতে পারে। আপনাদের বইয়ে একটা কথা লেখা আছে যে কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। হ্যাঁ,
তাহলে এটা কখনো কখনো প্রোটিন সঞ্চয় করতে পারে, তবে এদের মেইন কাজ হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংচয় করা বা সংশ্লেষণ করা। আর প্রোটিন জাতীয় পদার্থ সঞ্চয় করে রাখতে পারে, এতটুকুই। দেন আমরা আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। এটার মূল কাজটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণের সাথে এটা সম্পর্কিত। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আপনার হচ্ছে এটা উদ্ভিদ প্রাণী দুইটাতেই থাকে। এখানে যদি রাইবোজোম থাকে তাহলে এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। লাইসোজোমটা মনে রাখতে পারেন, এখান থেকে যদি এমসিকিউ আসে এটাকে অটোফেগি বলা হয়, বা এটা নিজেই নিজেকে ভক্ষণ করে ফেলে। এটার বিষয়টা হচ্ছে কি, লাইসোজোমের মূল কাজটাই হচ্ছে উদ্ভিদ বাহিরের থেকে কোনো যদি জীবাণু বা অন্যান্য পদার্থগুলো আসে সেটাকে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ভক্ষণ প্রক্রিয়া, অর্থাৎ এটা একটা ওই যে আপনার কি বলে প্রতিরক্ষা ব্যবস্থার মতো কাজ করে। সেটা হচ্ছে বাইরের জীবাণু ভক্ষণ করে। কিন্তু যদি কখনো তীব্র সংকটের সময় হয় বা আহ, যদি এরকম হয় যে কোষের আসলে পুষ্টির খুবই অভাব, হ্যাঁ, প্রাদুর্ভাবের সময়, তখন হচ্ছে লাইসোজোমের বাইরের যে মেমব্রেনটা থাকে সেটা গলে যায়, এবং গলে গেলে এই ভিতরের থেকে যে এনজাইম গুলো বের হয় সেটা আশেপাশের কোষকেও পরিপাক করে ফেলে, হ্যাঁ, ডাইজেশন করে ফেলে। পরবর্তীতে সেখান থেকে উদ্ভিদ বা প্রাণী কিছু পরিমাণ শক্তি পায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তীব্র সংকটের সময় হচ্ছে নিজে নিজেকে কোষকে ধ্বংস করে ফেলে, এই জন্য এটাকে অটোফেগি বলা হয়, মানে নিজে নিজেকে মেরে ফেলার মতো অবস্থা। এটাকে বলে লাইসোজোমের একটা কাজ। দেন আসি আমাদের সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণু যেগুলো, সেগুলো একটু দেখি। ওকে, এগুলো হচ্ছে আমাদের কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এগুলার থেকে রাইবোজোমটা আপনাদের একটু বেশি ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখতে পারেন যে রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণে কাজে লাগে। হ্যাঁ, এটাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। একটু আগে ছিল গোলগি বডি, গোলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ওকে, গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো এখান থেকে আপনার এই রাইবোজোমের প্রোটিন সংশ্লেষণ, আমরা জানি প্রোটিন সংশ্লেষণ করার জন্য প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, এটার জন্য রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ। রাইবোজোমের দুইটা সাব ইউনিট থাকে, একটা লার্জ সাব ইউনিট, একটা স্মল সাব ইউনিট। এগুলোর মাধ্যমে আমরা অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা কানেক্টেড হয়, নিচের লার্জ সাব ইউনিটে এসে আপনার টিআরএনএ বসে, তারপর এখান থেকে কি হয়, আপনার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় বা প্রোটিন সংশ্লেষণ হয়। রাইবোজোম তো আপনারা এটার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন ফ্যাক্টরি হিসেবে রাইবোজোমের নামটা মনে রাখতে পারেন। কোষীয় কঙ্কাল, এটাকে মাইক্রোটিউবিউল বলে, এটা কোষের দৃঢ়তা প্রদানে এবং শুক্রাণু এবং অন্যান্য পদার্থ যেগুলো আছে এগুলা হচ্ছে সংশ্লেষণে এটা সাহায্য করে। শুক্রাণু ল্যাস তৈরিতে এটা সাহায্য করে। কোষ কঙ্কাল বা মাইক্রোফাইব্রিলের একটা বিশেষ কাজ এটা। তারপর রাইবোজোম আমরা পড়লাম হচ্ছে কি প্রোটিন ফ্যাক্টরির জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো এতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমরা এখন চলে যাব আমাদের আজকের মেইন টপিক যেগুলো এগুলার। এর আগে আমাদের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস সম্পর্কে আশা করি আর বেশি আলোচনা করার কিছু নাই। আপনাদের নিউক্লিয়াসের কয়েকটা অঙ্গাণু থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার কি নিউক্লিওলাস থাকবে। ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওলাস ক্রোমাটিন, এটা নিউক্লিওলাস। তারপর এটা হচ্ছে আপনাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু থাকবে। আর নিউক্লিয়াসের বাইরের যে মেমব্রেন থাকে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর এই মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্রগুলো থাকে এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিওপোর বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে আপনার মাঝখানে যে তরল মাতৃকা থাকে এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে একটা নিউক্লিয়াসের যে গঠনের মধ্যে আপনারা এই 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 কিওয়ার্ড গুলো পাবেন। এখানে নিউক্লিওফোরের কাজটা কি প্রশ্ন আসতে পারে আপনার। নিউক্লিওফোরের কাজ হচ্ছে যখন রেপ্লিকেশন হয় বা ওই যে আপনার হচ্ছে এই যে ডিএনএ গুলা একটার সাথে একটা কপি হয়ে যায়, এখান থেকে ভিতরে এমআরএনএ তৈরি করা হয়। প্রোটিন সংশ্লেষণের সময় ওই এমআরএনএটা নিউক্লিয়ার পোরের মধ্যে দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। আমরা জানি নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসলে সেটা আমাদের সাইটোপ্লাজমে চলে আসবে। আর আমাদের প্রোটিন সংশ্লেষণ একটু আগে বললাম রাইবোজোম দিয়ে প্রোটিন সংশ্লেষণ করা হয়, প্রোটিন সংশ্লেষণের কাজটা সাইটোপ্লাজমে হয়। এর আগেও আমরা একটা জিনিস বলেছিলাম গ্লাইকোলাইসিসের কথা, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাও আমাদের সাইটোপ্লাজমে ঘটে। তো এগুলো একটু মনে রাখবেন কোন প্রক্রিয়াটা কোথায় ঘটে। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসতে পারে। স্যার, একটা প্রশ্ন। বলেন। এখানে বলা হয়েছে জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণে নিউক্লিয়াসের একটু জোরে অঙ্গাণুটি বলেন। ব্যাখ্যা। আবার বলেন তো জীবকোষের একটু। ক্রিয়া বিক্রিয়া জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণে
নিউক্লিয়াসের অঙ্গাণুটি ব্যাখ্যা করো। এখানে আমরা কি কি লিখতে পারি একটু যদি বিশ্লেষণ করতেন। আচ্ছা, জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণে নিউক্লিয়াসের ভূমিকা। অবদান নাকি? জি জি। কি বলে? অবদান। জি জি ভূমিকা। আচ্ছা, নিউক্লিয়াসের হচ্ছে মূলত কাজ কি? নিউক্লিয়াস আমাদের কোষের প্রাণকেন্দ্র বলা হয়, এটা আমাদের পুরা কোষের অন্যান্য অঙ্গাণু যেগুলো এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াসের মূল কাজ। তাহলে সাইটোপ্লাজমের কোন অঙ্গাণুর মধ্যে কোন বিক্রিয়া হবে এবং কি হবে না হবে সবকিছুর মেইন কেন্দ্র থাকবে আমাদের নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। এমনকি সাইটোপ্লাজমের বিভিন্ন রিয়েকশন যেগুলো হয় এবং সংশ্লেষণ যেগুলো হয় সেগুলো আসলে, যেমন আমি যদি বলি প্রোটিন সংশ্লেষণের কথা, সেটাও আসলে কি হয়, আপনার নিউক্লিয়াস থেকে শুরু হয়। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আমরা জানি তিনটা ইয়া হয়, যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। হ্যাঁ, তো এই ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরেই। তারপর সেই প্রসেসটার একটা অংশ হিসেবে তারা সাইটোপ্লাজমে আসে। তো সাইটোপ্লাজমে এসে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার কথা বললে আমরা মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, এগুলো সবকিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। বাট এটার নিয়ন্ত্রণ কিন্তু একটা অংশ হচ্ছে আপনার নিউক্লিয়াস থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে নিয়ন্ত্রণের যদি ফ্যাক্টরটা আসে বা ভূমিকার বিষয়টা আসে, তাহলে অবশ্যই নিউক্লিয়াসের অবদান আছে। আপনারা একটু বিষয়গুলো গুছিয়ে লিখতে পারেন। ওকে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার যে এগুলোর একটা পার্ট হিসেবে নিউক্লিয়াসের অবদান থাকে। ওকে, আমরা এখন আমাদের হচ্ছে আমাদের ক্রোমোজোম নিউক্লিয়াসের বিষয়টা বুঝলাম। এখন আমাদের ক্রোমোজোমের যদি ক্রোমোজোম নিয়ে আলোচনা করা লাগে, তাহলে ক্রোমোজোমের গঠনটা আপনারা একটু দেখে নেবেন বই থেকে, এটা এতটা গুরুত্বপূর্ণ না। এটা থেকে আপনারা দেখতে পাবেন সেন্ট্রোমিয়ার আছে, বাহু আছে, ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলা, এগুলো পরবর্তীতে আপনাদের জন্য এটা ডিটেলস এগুলো নিয়ে পড়ানো হবে, এখন এতটা গুরুত্ব না। তো আসলে এই তোমার আপনাদের নবম দশম শ্রেণীতে ডিএনএ, আরএনএ এবং হচ্ছে কোষের এই যে বিভিন্ন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এগুলো নিয়ে কোনো আলোচনাই নাই। আমরা এখানে শুধু প্রাণিক টিস্যু এবং উদ্ভিদ টিস্যু নিয়েই আলোচনা করব। আসেন আমাদের উদ্ভিদ টিস্যুতে আসি। স্যার এমনি আরএনএ জিনিসটা কি একটু বলবেন? আরএনএ, আরএনএ জি জি স্যার। আচ্ছা আমি বলি তাহলে, আপনারা যদি জানতে চাচ্ছেন, ডিএনএটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএটা হচ্ছে রাইবো নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। এটা আলোচনা করলে অনেক সময় যাবে। আচ্ছা এখন আসি, ডিএক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে ডিঅক্সি, ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন, ডিঅক্সি মানে অক্সিজেন নাই, মানে অক্সিজেন বাদ দিলে যে রাইবো নিউক্লিক অ্যাসিড, তিনটা টার্ম, একটা হচ্ছে রাইবো নিউক্লিক, একটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, এর রাইবো আসছে রাইবোজ থেকে। রাইবোজ একটা সুগার, কার্বোহাইড্রেট, ঠিক আছে? রাইবোজ একটা সুগার, কার্বোহাইড্রেট, এটাকে বলা হয় 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, পেন্টোজ বলা হয়। এটা আপনারা এসএসসি তে গেলে পড়বেন। রাইবোজ থেকে রাইবোজ আসছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ভিতরে আপনারা আমাদের নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়ানো হবে পরবর্তীতে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে বিভিন্ন কিছু আছে, যেমন এডেনিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, হ্যাঁ, গুয়ানিন, এগুলা থাকবে। হ্যাঁ, এই যে এআরটি থাকে দুই বন্ধনে, জিআরসি থাকে হচ্ছে আপনার ত্রিবন্ধনে। তবে যদি আপনার যদি আরএনএ এর ক্ষেত্রে বলি, তাহলে এডেনিন আর ইউরাসিল থাকে। তো এগুলো কিছু বিষয় আছে, যে আরএনএ কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে, ঠিক আছে? সাধারণত নিউক্লিয়াসে আমাদের ডিএনএ অবস্থান করে, আর আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। হ্যাঁ, অর্থাৎ ডিএনএ থেকে আপনার জিনের কপি করে নিয়ে এসে সেটাকে ওই কপি অনুযায়ী বা ওই সেট অনুযায়ী, আপনার জিনের কোডন অনুযায়ী সেগুলা কি করা হয়, সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের হেল্প নিয়ে সেটা হচ্ছে কি বলে, প্রোটিন সংশ্লেষণ করা বা অ্যামাইনো অ্যাসিডের একটা একটার সাথে সংশ্লেষণ করা হয়। হ্যাঁ, পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে। তো এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে আপনার কি ডিএনএ। ডিএনএ এর মূল লোকেশন হচ্ছে আপনার কোথায়, নিউক্লিয়াসের ভিতরে। আর আরএনএ সাধারণত হচ্ছে, আরএনএ আবার বিভিন্ন টাইপ আছে, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, ওকে, বিভিন্ন ধরনের আরএনএ টাইপ আছে। আর নিউক্লিক অ্যাসিড আরএনএ এর ক্ষেত্রে থাকে ইউরাসিল, আর ডিএনএ এর ক্ষেত্রে থাকে থায়ামিন। বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। ওকে, তো আরএনএ আসলে একটা বিশাল টপিকস, এটাতে আপনাদের এইচএসসি তে আলোচনা করা হবে। এখন আসলে আরএনএ নিয়ে এত ডিটেলস আলোচনা করার মতো সময় আমাদের নাই। হ্যাঁ, এটা আপনারা ক্লাসের শেষে যদি কিছু জানার থাকে জানতে পারেন, আমি প্রশ্ন করলে বলতে পারি, সমস্যা নেই। এখন আমাদের
মূল টপিকের দিকে যে আমরা চলেন উদ্ভিদ টিস্যুতে আসি। উদ্ভিদ টিস্যু আমাদের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে প্রথমে ওরা তিনটা ভাগ করছে। আপনারা কি কি মনে রাখবেন যে এই টিস্যুটা আসলে কি দিয়ে গঠিত এবং এই টিস্যুর কাজটা কি? জাস্ট বই থেকে কয়টা জিনিস মনে রাখবেন এই টিস্যুর অধ্যায়টা পড়ার জন্য। এটা ছাড়াও আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো টিস্যু নিয়ে। তো টিস্যুর এখানে প্রথমে আছে তিন প্রকার। একটা হচ্ছে আপনার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, এই প্যারেনকাইমার আপনারা যদি বইয়ের দিকে দেখেন তাহলে এখানে দেখেন, এখানে বইয়ের মধ্যে লেখা আছে যে জীবিত কোষ এবং পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে এখানে জীবিত কোষ থাকবে, ঠিক আছে, এদিকে কোষ জীবিত থাকতে পারে একটা সময়, বাট এখানে কোষ প্রাচীর থাকবে পাতলা। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কোষ প্রাচীর কিছুটা দৃঢ় থাকবে। ঠিক আছে, প্যারেনকাইমা কোষ কোথায় অবস্থান করে এবং এটা কি কি দিয়ে তৈরি, আর হচ্ছে প্যারেনকাইমাটোসের প্রধান কাজ কি? প্রধান কাজের মধ্যে আমরা এখানে আপনাদের বইয়ে লেখা আছে খাদ্য গঠন করা, খাদ্য সঞ্চয় করা। যদি কোষ প্যারেনকাইমা কোষ থেকে এমসিকিউ আসে তাহলে এটার কাজের মধ্যে বলতে পারেন খাদ্য গ্রহণ, সঞ্চয়, খাদ্য গঠন, দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় এবং খাদ্যদ্রব্য পরিবহন। হ্যাঁ, তো এই কয়টা জিনিস আপনার হচ্ছে প্যারেনকাইমার কাজ। ঠিক একইভাবে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার কাজ নিয়ে আমরা বলবো। তবে এখানে দুইটা টার্ম আছে, আপনারা বইয়ের মধ্যে দেখবেন, একটাকে হচ্ছে বলা হয় ক্লোরেনকাইমা, একটা হচ্ছে এরেনকাইমা। এটা কিন্তু আলাদা ক্লাসিফিকেশন না, এটা আপনার প্যারেনকাইমারই আরেকটা টার্ম। এটা দেখেন, যদি প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, বইয়ে লেখা আছে দেখবেন প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে এটাকে বলা হয় ক্লোরেনকাইমা। এবং জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি যুক্ত যে ধরনের প্যারেনকাইমা কোষ থাকবে সেগুলোকে বলা হয়, হ্যাঁ, মানে স্পঞ্জি টিস্যু থাকে কিছু, হ্যাঁ, যেটার ভিতরে বায়ু কুঠুরি থাকে এবং পানিতে ভেসে থাকার মতো অ্যাবিলিটি থাকে কিছু জলজ উদ্ভিদের। এগুলাকে তখন ওই ধরনের প্যারেনকাইমা কোষকে বা টিস্যুকে বলা হয় আপনার এরেনকাইমা। তো নাম আসলে মিল আছে যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, এরেনকাইমা, এটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে পরীক্ষায়, এজন্য ভালো করে এটা খেয়াল করবেন। প্যারেনকাইমা কোনটা, কোলেনকাইমা, আর এখানে লেখা আছে ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা আবার প্যারেনকাইমার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আমরা আসি কোলেনকাইমা। এই প্যারেনকাইমা কোষগুলো আপনি একটু দেখলে দেখবেন যে একটু গোলাকার নিউক্লিয়াস আছে এবং এটা একটু গোলাকার গোলাকার শেপে থাকবে। এই কোলেনকাইমা টিস্যু গুলো একটু কোনা থাকবে এগুলার। ঠিক আছে, এটার একটু কোনা থাকবে। আর স্ক্লেরেনকাইমা দুই ধরনেরই হতে পারে, একটা হচ্ছে লম্বাটে সুতার মতো, আর একটা হচ্ছে আপনার গোলাকার। হ্যাঁ, দুইটাই হতে পারে স্ক্লেরেনকাইমার বিষয়টা। তাহলে এখানের কোষ প্রাচীর একটু মোটা থাকবে। হ্যাঁ, এই যে কোলেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীরটা একটু দৃঢ় থাকবে। প্যারেনকাইমা কোষ জীবিত এবং এটা বিভাজিত হবে বেশি। ক্লোরেনকাইমা এটা লম্বাটে এবং সজীব, এটাও সজীব থাকবে। পরবর্তীতে আপনার হচ্ছে এখানে উদাহরণগুলো আপনারা একটু দেখবেন যে কোথায় কোথায় থাকে। কচি, নমনীয়, কাণ্ডে। হ্যাঁ, কাণ্ডের ক্ষেত্রে এগুলো পাবেন। আসলে কাণ্ডে একটু দৃঢ় থাকে। হ্যাঁ, তো, যেহেতু কোষের কাণ্ডটা একটু মজবুত শক্ত থাকে এবং কাণ্ডের কোষগুলো একটু দৃঢ় থাকবে, সেক্ষেত্রে কোষ প্রাচীর যদি দৃঢ় বা পুরু না হয় আসলে আহ ওই কোষের অংশ বা ওই অংশটা হচ্ছে একটু নরম থাকবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা কাণ্ডে থাকবে এবং কাণ্ডে কোলেনকাইমার কোষটা বা টিস্যুটা একটু বেশি থাকবে। দেন আছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কাজটা একটু আমরা দেখি। এখানে বলা আছে প্রোটোপ্লাজম বিহীন লিগনিন এবং যান্ত্রিক কাজের জন্য সুবিধার জন্য স্ক্লেরেনকাইমা এই টিস্যুগুলো ব্যবহৃত হয়। পরীক্ষা হলে যদি আসেন যে প্রোটোপ্লাজম, এটাতে যেহেতু সজীব এখানে প্রোটোপ্লাজম থাকবে, হ্যাঁ, জীবিত প্রোটোপ্লাজম থাকবে। এখানে বলা আছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম নিয়ে আমরা অবশ্যই আলোচনা করছিলাম একবার, প্রোটোপ্লাজম বিহীন বলা হয়েছে এখানে। তারপরে এটার মূলত দুইটা কাজ, দুইটা ধরনের আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরাইড। এই ফাইবার মানে হচ্ছে তন্তু বা সুতা,
হ্যাঁ, তাহলে একটা হবে আপনার সুতার মতো। ওকে, তো সুতা সাধারণত যেহেতু কি একটু শক্ত এবং দৃঢ় হবে, তাহলে এটাও বলা হয় যে স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীরটা একটু দৃঢ় এবং মজবুত হবে, যাতে এটা কি ছিঁড়ে না যায়, এরকমের মতো আর কি, সুতার মতো সাথে কম, এর জন্য এটাকে বলা হয় ফাইবার। আর একটাকে বলা হয় স্ক্লেরাইড, সেটা হচ্ছে আপনার এই যে এটার মতোই গোলাকার শেপের থাকবে, হ্যাঁ, একটু বড় শেপের থাকবে, গোলাকার শেপের থাকবে। এটাকে আরেকটা নাম বলা হয় স্টোন সেল। স্টোন সেল বলা হয়, সেটা হচ্ছে আপনার স্ক্লেরেনকাইমা কোষের আপনারা দুই ধরনের প্যাটার্ন দেখতে পাবেন, একটা হচ্ছে তন্তুময়, একটা ফাইবার, একটা হচ্ছে কি স্ক্লেরাইড। জাস্ট এই দুইটা জিনিস এখান থেকে মনে রাখবেন। দুইটার কাজগুলো আপনারা এখানে বাস্ট ফাইবারের কথা বলা আছে, সুতার এটা, হ্যাঁ, ফাইবারের যেটা, এটা আসলে বাস্ট ফাইবারটা হচ্ছে ফ্লোয়েমের মধ্যে থাকবে। ফ্লোয়েমের মধ্যে আমরা গেলে বাস্ট ফাইবার নিয়ে আলোচনা করব, গুচ্ছ টুপি, বাস্ট ফাইবার, হার্ড বাস্ট, এগুলো আসলে জাইলেম এবং ফ্লোয়েমে গেলে এগুলো পাওয়া যায়। তো এখানে ফাইবার একটা প্যাটার্ন থাকবে এবং স্টোন সেল এটাকে বলা হয় স্ক্লেরারের একটা প্যাটার্ন থাকে। তো এটা হলো স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, এগুলো আপনারা মনে রাখতে পারেন। এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসতে পারে, বর্ণনা থাকতে পারে। আপনারা এই জিনিসটা একটু ভালো করে পড়বেন। আমরা উদ্ভিদ টিস্যুর এখন এক ধরনের টিস্যু, সেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে আমাদের প্রাণী টিস্যু, বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করবো। সরল টিস্যুর মধ্যে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখন জটিল টিস্যুর মধ্যে আমরা দেখতে পাবো যে জাইলেম, ফ্লোয়েম, এগুলা থাকবে, হ্যাঁ, আর একটা হচ্ছে লিসরাবি টিস্যু, এগুলা থাকে। তো জাইলেম টিস্যু নিয়ে আপনার ডিটেলস পড়তে হবে। জাইলেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের এইচএসসি তো অনেক লম্বা আলোচনা আছে, তবে আমরা শুধু জাইলেম ফ্লোয়েমের একটু পার্থক্যগুলো একটু দেখবো। এই দুইটা টিস্যুকে আরেকভাবে নামকরণ করা হয়, এটাকে বলা হয় পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু বলা হয়। তো এই জাইলেম ফ্লোয়েমের বেসিক পার্থক্যটা কি দেখেন। মূল থেকে যখন গাছ পানি শোষণ করে, হ্যাঁ, পানি শোষণ করে, তখন পানি শোষণ করে পাতায় নিয়ে যাওয়ার যে কাজ বা দায়িত্ব, কারণ পানিটা তারা নিয়ে কোথায় নিয়ে যায়, পাতায় নিয়ে যায়, পাতায় নেওয়ার পরে সেখানে সালোকসংশ্লেষণ সম্পর্ক দিয়ে খাদ্য প্রস্তুত করে। তো এই জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পানি টেনে ওইখানে নিয়ে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ জাইলেম শুধু পানি পরিবহন করবে। এখন পানি যে যাবে, পানির সাথে সাথে কারা কারা যাবে, বিভিন্ন ধরনের খনিজ আয়ন গুলো চলে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের আয়ন গুলো থাকে, যেমন আপনারা যদি এমনি মনে রাখতে পারেন তাহলে এমজিকে, ক্যাফে ফর নাইস জবস। ওকে, এটা সংক্ষেপে মনে রাখতে পারেন। কিছু খনিজ আয়ন গুলা, ঠিক আছে, এগুলো আসলে মাটি থেকে সে প্রধানত এগুলা শোষণ করে। হ্যাঁ, এগুলোকে ম্যাক্রোমোল বলা হয়, যেগুলো উদ্ভিদের জন্য খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, আয়রন আয়ন, ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে উদ্ভিদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু। এজন্য এদেরকে বলা হয় ম্যাক্রোমোল। তো যেগুলো উদ্ভিদ আসলে কি করে, মূল থেকে পানির শোষণের মাধ্যমে সেটা কি উপরের দিকে নিয়ে পাতায় নিয়ে যায়। আসলে এখানে ঘটনাটা ঘটে আপনার পাতার যে পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্রের প্রসারণের কারণে পাতা দিয়ে যখন পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যাওয়ার ফলে এদিকে একটা পানির ক্রাইসিস বা অভাব দেখা দেয়, হ্যাঁ। তো ওই যে একটা শূন্যতা বা টানের কারণে জাইলেম দিয়ে পানিগুলো পাতায় চলে আসে। তো পাতায় চলে আসলে জাইলেমের সাথে সাথে, জাইলেমের মধ্যে দিয়ে পানির সাথে সাথে এই যে খনিজ আয়ন যেগুলো আছে, গাছের গাছের বৃদ্ধি এবং কি পুষ্টির জন্য প্রয়োজন হয়। তো এগুলা হচ্ছে আপনার জাইলেমের মধ্যে দিয়ে পাতায় চলে যাবে। এখন ফ্লোয়েমের কাজটা কি, ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতা থেকে যখন তৈরিকৃত বা উৎপাদিত যে খাদ্য যেগুলো আছে বা প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট বা শর্করা, সেগুলো হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে গাছের উপরে এবং নিচের দিকে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া। তাহলে জাইলেম ফ্লোয়েমের বেসিক পার্থক্যটা হচ্ছে, জাইলেমের কাজ হচ্ছে পানি এবং অন্যান্য খনিজ পদার্থ পাতায় নিয়ে পৌঁছে দেওয়া। তারপর সালোকসংশ্লেষণ পথ দিয়ে যখন শর্করা তৈরি হবে, সেই শর্করাগুলা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ফ্লোয়েমের। তাহলে একজনের দায়িত্ব সালোকসংশ্লেষণের আগে, একজনেরটা হচ্ছে পরে। জি স্যার। ওকে,
আচ্ছা, তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আরেকটা এখানে টার্ম আছে যে নিঃস্রাবী নিঃস্রাবী কিছু জিনিস আছে, টিস্যু আছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে গাছের মধ্যে বিভিন্ন ওয়াক্স, মোম এবং হচ্ছে আঠা জাতীয় কিছু পদার্থ গাছ থেকে খরিত হয়। সেটা এরকম একটা টার্ম থাকবে। তো আমরা জাইলেম নিয়ে এখন দুই ধরনের জাইলেমের কথা বলা আছে। একটাকে বলা হয় আপনার প্রোটোজাইলেম, একটাকে বলা হয় মেটাজাইলেম। ঠিক আছে? তো যদি এই জাইলেমের এই বিষয়টা আপনারা কেউ কিছু বলছেন? আচ্ছা, জাইলেমের এই প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের বিষয়টা একটু বলি। প্রোটোজাইলেম হচ্ছে, আপনারা প্রোটোরে ছোট মনে রাখতে পারেন। প্রোটো মনে করবেন ছোট, পরবর্তীতে সেটা মেটাজাইলেমে পরিণত হয়। মেটা মানে বড়। ওকে, তাহলে জাইলেম যখন প্রাথমিক অবস্থায় থাকে সেটা প্রোটোজাইলেম হিসেবে থাকে। পরবর্তীতে সেটা যখন একটু ম্যাচিওর হয়ে যায় বা পরিপক্ক হয়ে যায়, সেটা পরবর্তীতে মেটাজাইলেম হিসাবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এই প্রোটোজাইলেম একটু ছোট থাকবে, মেটাজাইলেম বড় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে প্রোটোজাইলেম মেটাজাইলেম কোথায় থাকে? হ্যাঁ, উদ্ভিদের কাণ্ড এবং মূল যদি সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে কাণ্ড এবং মূল দুই জায়গায় জাইলেম যেহেতু পাওয়া যায়, তাহলে একটু আমি বাস্তবিক উদাহরণ দেই। একটা পাইপ, হ্যাঁ, যদি ছোট এরকম এরকম সরু পাইপ হয়, তাহলে সে যেরকম লোড নিতে পারবে, ঠিক এরকম মোটা একটা পাইপ নিলে বা যার ব্যাসার্ধ একটু বেশি, হ্যাঁ, তো এরকম পাইপ নিতে পারলে সে কিন্তু যদি পুরুত্ব সেম থাকে, তাহলে ও তুলনামূলকভাবে প্রেসার কম নিতে পারবে। ঠিক আছে? এটার উপর দিয়ে একটা গাড়ি চালান, দেখবেন যে ছোটটার মধ্যে দিয়ে কি বেশি প্রেসার নিতে পারবে, সহজে পারবে না। এটা হচ্ছে কি, বড়টা যেটা এটা সহজে ফেটে যাবে। তাহলে এটার ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে ও লোড কম নিতে পারে। এখন আমাদের কাণ্ড এবং মূল, মূল যদি আমরা দেখি, মূল থাকে মাটির নিচে, মাটির অনেক প্রেসার থাকে, যে কারণে মূলের মধ্যে এই প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের গঠনটা এরকম থাকে। হ্যাঁ, অর্থাৎ ভিতরের দিকে বড়, বাইরের দিকে ছোট। কিন্তু আপনি যদি ইয়ার দিকে দেখেন, আপনার হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে দেখেন, তাহলে ভিতরের দিকে ছোট, বাইরের দিকে বড় থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কাণ্ডে আসলে বাইরের প্রেসার কম, মূলের মধ্যে হচ্ছে বাইরের প্রেসার, মাটির প্রেসারটা বেশি, যে কারণে মূলে প্রোটোজাইলেম বাইরে থাকে এবং মেটাজাইলেম ভিতরে থাকে। কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেম ভিতরে, মেটাজাইলেম বাইরে থাকে। এই জাইলেম প্রোটোজাইলেম মেটাজাইলেমের বিষয়টা আমরা আসলে বুঝতে পারলাম এখন। হ্যাঁ, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় একজার্ক, এটাকে বলা হয় এন্ডার্ক। এগুলো আমরা আবার পরবর্তীতে গেলে আরো ডিটেলস করতে পারবো প্রোটোজাইলেম মেটাজাইলেম নিয়ে। এখন আমরা জাইলেমের কিছু প্রকারভেদ আমরা একটু দেখে নিই। আপনাদের এই পরিবহন টিস্যু থেকে প্রচুর প্রশ্ন আসে, আপনারা জাইলেমের এগুলো একটু দেখবেন। আচ্ছা, জাইলেমের প্রধান প্রকারভেদের মধ্যে আমরা দেখি চারটা প্রকারভেদ। জাইলেম, এটা চারটার মধ্যে একটা পাচ্ছি আমরা, প্রাকৃত, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার। ওকে, এই চারটা জিনিস একটু বুঝি। এখানে শুরুতে আপনাদের বলা আছে যে ট্রাকিড কোষটা কি। আবার ঠিক এরকম জাইলেমের মতো ফ্লোয়েমেরও চারটা ক্লাসিফিকেশন আছে, আমরা এগুলো একটু দেখবো। তো জাইলেমের ফার্স্ট, ট্রাকিড কোষটার কাজ কি? হ্যাঁ, জাইলেমে আমরা এমনি বুঝলাম যে মূল থেকে আমাদের পানি এবং অন্যান্য খনিজ পদার্থ হলে আমাদের পাতায় নিয়ে যাওয়া হচ্ছে এর প্রধান কাজ। তো ট্রাকিড কোষের আহ, কিছু শেপ থাকে, কয়েক ধরনের শেপ থাকে, সেগুলো হচ্ছে এটা একই ট্রাকিড এবং ব্যাসেলের ক্ষেত্রে আপনারা একই বইয়ে দেখলে দেখতে পারবেন। একটা হচ্ছে বলয়াকার, সর্পিলাকার, তারপর হচ্ছে কি কি আপনাদের জালিকাকার, বিভিন্ন ধরনের শেপের আপনার এই ট্রাকিড গুলো থাকতে পারে। ব্যাসেল গুলোর ক্ষেত্রে এইভাবে বিভিন্ন ধরনের শেপ আছে। তবে আপনাদের প্রশ্নে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ট্রাকিড কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, ব্যাসেল কোথায় পাওয়া যায়, পাওয়া যায় না। ঠিক জাইলেম এবং জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে কোনটা কোন কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদের কোন কোন ধরনের কোষে পাওয়া যায়।
হ্যাঁ, সেগুলো একটু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে একটা কথা বলা আছে যে ট্রাকিডের ক্ষেত্রে আপনার ফার্ন, আরেকটা কথা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে ট্রাকিড দেখা যায়। এটা একটা হচ্ছে আপনাদের নগ্নবীজী, আর এটা হচ্ছে আবৃতবীজী। এই নগ্ন এবং আবৃতবীজী এটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় গুপ্তবীজী আর এটাকে বলা হয় ব্যক্তবীজী। আপনারা এই টার্মগুলো এখানেই পাবেন একটু পরে। হ্যাঁ, নগ্নবীজী আর আবৃতবীজী, একটাকে ইংরেজিতে বলা হয় এনজিওস্পার্ম, একটাকে বলা হয় জিমনোস্পার্ম, এটাকে জিমনোস্পার্ম, এটা এনজিওস্পার্ম বলা হয়। তো ফার্ন, ফার্ন উদ্ভিদ, নগ্নবীজী, আবৃতবীজী, এই তিন জায়গায় আপনি ট্রাকিড পাবেন, ঠিক আছে। হ্যাঁ, ট্রাকিডের মাধ্যমে বা জাইলেমের প্রধান কাজ করবে এরা কোষ রস পরিবহন এবং মুখে দৃঢ়তা প্রদান, মাঝে মধ্যে সঞ্চয়ের কাজও এরা করবে। তাহলে এখান থেকে আপনার মেইন এই দুইটা কিওয়ার্ড গুলো পাচ্ছেন যে নগ্নবীজী, ফার্ন এবং আবৃতবীজীতে ট্রাকিড পাওয়া যায় এবং সঞ্চয়ের কাজ করে। কোথায় পাওয়া যায়, শেপ কি, কাজ কি, এগুলোই পড়লে হবে এই চারটা থেকে। দেন আমরা একটু ব্যাসেলের মধ্যে আসি। ব্যাসেলের মধ্যে আপনার বলা আছে যে প্রাথমিক অবস্থায় সেগুলো প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে পূর্ণ থাকবে এবং পরবর্তীতে গেলে সেগুলা কি স্থায়ী কোষে পরিণত হবে, অর্থাৎ সেগুলা আর বিভাজিত হবে না, ঠিক আছে। তো এটা আসলে কোষের দৃঢ়তার ক্ষেত্রে, দৃঢ়তা প্রদানের ক্ষেত্রে আপনার কাজ করবে ব্যাসেল যেগুলা এগুলা। হ্যাঁ, আর ব্যাসেল কোথায় কোথায় পাওয়া যায়, এরা প্রধানত গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়, অর্থাৎ ব্যাসেলের ক্ষেত্রে আপনারা গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদে পাবেন। ওকে, এখান থেকে পড়বেন যে আগেরটাতে আমরা নগ্নবীজী, আবৃতবীজী এবং ফার্ন উদ্ভিদ পেলাম, আর ভেসেল থেকে আমরা পাচ্ছি আবৃতবীজী উদ্ভিদ। এটাও ঠিক একই, কোষের দৃঢ়তা প্রদানে এবং কোষের বিভিন্ন কোষ রস এবং অন্যান্য পদার্থ যেগুলো এগুলো পরিশোষণে, সরি পরিবহনে এগুলা কাজ করে। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে আপনার শুধুমাত্র নিটামে এগুলা পাওয়া যায়। আপনার নগ্নবীজী, হ্যাঁ, উদ্ভিদের মধ্যে শুধুমাত্র নিটামে এগুলা পাওয়া যায়। নিটাম বানান কিন্তু জিএনইউএম, নিটাম, এই নিটামে শুধুমাত্র আহ, পাওয়া যায়, অন্যান্য গুলাতে পাওয়া যায় না, ঠিক আছে। শুধু আর আবৃতবীজীতে সবগুলাতে মোটামুটি পাওয়া যায়। আবৃতবীজীর মধ্যে একটু পরে আমরা আবার ক্লাসিফিকেশনে একবীজপত্রী, এটা হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী। ওকে, আবৃতবীজীর দুইটা ক্লাসিফিকেশন একটু পরে আমরা দেখবো কোনটা আসলে একবীজপত্রীতে পাওয়া যায়, কোনটা দ্বিবীজপত্রীতে পাওয়া যায়। তো এখানে ট্রাকিডের ক্ষেত্রে ওভারঅল আবৃতবীজীর কথাই বলা আছে। হ্যাঁ, আর ব্যাসেলের ক্ষেত্রে আবৃতবীজী এবং নগ্নবীজীর মধ্যে শুধুমাত্র নিটাম প্রজাতির যেগুলো সেগুলোর কথা বলা আছে। এটা পরীক্ষা আসতে পারে, এটা মনে রাখবেন। এখন আসেন জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার আর একটা নাম হচ্ছে আপনার উড প্যারেনকাইমা, ঠিক আছে। জাইলেম প্যারেনকাইমা, এখান থেকে জাইলেম প্যারেনকাইমার মূলত কাজ যেটা, সেটা আপনারা একটু পড়ে নেবেন। খাদ্য শস্য এবং হচ্ছে প্রাণী সরবরাহ, এটা হচ্ছে এখানের মেইন কাজ। তো আহ, জাইলেমের ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে প্রধানত সব কোষে, অর্থাৎ উন্নত শ্রেণীর যত কোষ আছে সবগুলাতেই আপনি জাইলেম প্যারেনকাইমাটা থাকে। আর জাইলেম ফাইবার মানে হচ্ছে সুতা বা তন্তু, এটার একটা নাম হচ্ছে উড ফাইবার। আপনারা এটার ক্ষেত্রেও দেখবেন যে দৃঢ়তার প্রদান, যান্ত্রিক শক্তি যোগায় এবং খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহনে সাহায্য করে। হ্যাঁ, তো এই চারটার ক্ষেত্রে এখানে উড প্যারেনকাইমা, উড ফাইবার, এই টার্মগুলো মনে রাখেন, এখান থেকে আনসারটা আসতে পারে। এগুলোর সবগুলোর কাজই হচ্ছে আপনার বিশেষ করে খাদ্য পরিবহন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা খাদ্য সঞ্চয় করবে এবং হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করতে কাজ করবে। এখন আসি আপনাদের ফ্লোয়েম। ফ্লোয়েম আমরা বলছিলাম যে তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ফ্লোয়েমের মূল কাজ। তো ফ্লোয়েমের মধ্যে আমরা চারটা ক্লাসিফিকেশন পাই। ওকে, ফ্লোয়েমের মধ্যে চারটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সিবনল, ফ্লোয়েমের মধ্যে একটা হচ্ছে আপনার সিবনল, আর একটা হচ্ছে সঙ্গী কোষ, আর একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। ওকে, সেম সেম, ফ্লোয়েম প্যারেনকাইমা আর এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। ওকে, আমি একটা চিত্র আঁকি, চিত্রের মাধ্যমে আপনারা পুরো ফ্লোয়েমের ওভারঅল ডিটেলসটা পেয়ে যাবেন এখান থেকে। ওকে,
ওকে, তো এখানে আমরা যদি ফ্লোয়েমের বিভিন্ন সেলগুলো দেখি, একটাকে মাঝখানের যে নলটা এটা হচ্ছে প্রধান, এটার মধ্যে দিয়ে কি হবে আমাদের তৈরিকৃত খাদ্য এক এক হচ্ছে কি উদ্ভিদের পাতা থেকে বা যেখানে ট্রান্সফরমেশন হয় এখান থেকে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেবে। এটা এই সিপ নলের মধ্যে দিয়ে আমাদের পারাপার হবে। এখন সিপ নলের মধ্যে দেখবেন যে এরকম কয়টা প্লেট আছে, জালিকাকার প্লেট। হ্যাঁ, এরকম জালিকাকার প্লেট থাকে। এগুলা হচ্ছে আপনার এই একটার উপর একটা বসে সিগন্যালটা আসলে গঠিত হয়। ঠিক আছে, এরকম জালিকাকার ছিদ্রযুক্ত এরকম প্লেট থাকে। একটা প্লেটের উপর একটা প্লেট বসে এভাবে সিগন্যাল তৈরি হয়। এখানে অসংখ্য নালিকার মতো থাকবে। এই সিগন্যালের মধ্যে দিয়ে মূলত এই এগুলা, হ্যাঁ, পুষ্টি তৈরিকৃত খাদ্যগুলা আদান প্রদান হবে। তো আমরা এখানে সিগন্যালের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে ফ্লোয়েমের সিগনলে আসলে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, বা সিপ কোষ বা সিগনল। এখানে কেন্দ্রীয় একটা ফাঁপা জায়গা থাকে, প্রাচীর লিগনিন যুক্ত। এগুলো এমসিকিউতে আপনাদের আসতে পারে। প্রাচীরে, এটা হচ্ছে প্রাচীর, হ্যাঁ, প্রাচীরে লিগনিন যুক্ত থাকবে। হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। এই সিগনলের পাশে যে কোষটা থাকে এটাকে বলা হয় আপনার সঙ্গী কোষ। এটাকে বলা হয় সঙ্গী কোষ। তাহলে সিগনল মাঝখানে থাকবে, তার পাশে যে কোষটা থাকবে সেটা হচ্ছে আমাদের সঙ্গী কোষ। এরপর আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার নিয়ে পড়বো। আগের মতো জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার যেরকম ছিল, ফ্লোয়েমেরটাও সেম, প্রায় সেম। তো আপনারা এখান থেকে আর আলাদা কিছু না, শুধু এটা মনে রাখবেন যে কোথায় কোথায় এদের উপস্থিতি আছে, কোথায় কোথায় উপস্থিতি নাই, এটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটা কথা বলা আছে যে গুপ্তবীজী উদ্ভিদে সঙ্গীকোষ এবং সিবনল থাকে। ঠিক আছে, তাহলে সিবনলের ক্ষেত্রে আমরা পড়তে পারি আবৃত্তিভোজী উদ্ভিদ এবং হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, এবং হচ্ছে এর দুইটাতেই থাকবে। হ্যাঁ, গুপ্তবীজী উদ্ভিদে আপনার সিবনল এবং সঙ্গীকোষ দুইটাই থাকবে। অর্থাৎ আবৃত্তিবীজী উদ্ভিদের ক্ষেত্রে অপশন আসলে আপনারা কি বুঝবে যে সিবনল সঙ্গীকোষ দুইটাই থাকবে। দেন আপনারা যদি সঙ্গী কোষের কথা বলেন, সঙ্গী কোষ কিন্তু ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলা সেগুলাতে সঙ্গী কোষ থাকে না। স্পেসিফিকলি এটা বলা আছে যে ফার্ন এবং সঙ্গী কি নগ্নবীজী উদ্ভিদ যেগুলা, হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি থাকবে না, এই যে সঙ্গী কোষটা থাকবে না। ওকে, এবার এদের প্রাচীর নিয়ে কিছু কথা আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ না, আপনারা পড়লে পড়তে পারেন যে যেগুলো আসলে কোষ বিভাজিত হয় এগুলোর প্রাচীর গুলো একটু পাতলা থাকে, সরু থাকে, হ্যাঁ, বিভাজনে যাতে মানে সহজ হয়। আর যেগুলো একটা স্থায়ী কোষ থাকে, বাহিরের মেমব্রেন থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি বলে দৃঢ় থাকে, এবং হচ্ছে কোষ প্রাচীর মানে যেগুলো বিভাজিত কম হয় সেগুলো বাইরের দিকে থাকে, কোষ প্রাচীর একটু দৃঢ় থাকে, কোষ প্রাচীর একটু পুরু থাকে। এখন ফ্লোয়েম প্যারেনকাইমাতে আসি আমরা। ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় কোথায় থাকে, এখানে এটা বলা আছে যে ফার্ন এবং নগ্নবীজী দ্বিবীজপত্রী। ফার্ন, নগ্নবীজী, দ্বিবীজপত্রী। হ্যাঁ, দ্বিবীজপত্রী। ওকে, তা আমি আগেও বললাম যে জাইলেম প্যারেনকাইমাটাও মোটামুটি উন্নত, যত ধরনের উদ্ভিদ থাকবে সবগুলাতেই মোটামুটি থাকার চেষ্টা করে। ঠিক এরকম ফ্লোয়েম প্যারেনকাইমা আপনারা দেখতেছেন যে ফার্নের মধ্যেও থাকে। ফার্ন কিন্তু মধ্যম শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ, নিম্ন শ্রেণীরও না, আবার হচ্ছে একদম উচ্চ শ্রেণীরও না। উচ্চ শ্রেণীর মধ্যে আছে আপনার কি আবৃতবীজী, নগ্নবীজী এরা। একেবারে নিম্ন শ্রেণীর মধ্যে আছে আপনার শৈবাল, হ্যাঁ, ছত্রাক, হ্যাঁ, মস, হ্যাঁ, এগুলা। তার মধ্যে ফার্ন আবার একটু মিডল লেভেলের। বায়োফাইটা, টেরিডোফাইট। ফার্ন হচ্ছে টেরিডোফাইটা গোত্রের অন্তর্ভুক্ত। তো ফার্ন, নগ্নবীজী, দ্বিবীজপত্রী। এখন আবৃতবীজীর মধ্যে কিন্তু একটা ক্লাসিফিকেশন হয়ে গেছে, সেটা হচ্ছে কি দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী। অর্থাৎ বীজপত্র একটা থাকে, একটা বীজপত্র দুইটা থাকে। তো এখানে স্পেসিফিকলি বলা আছে যে দ্বিবীজপত্রীর কথা বলা আছে, কি কি? ফার্ন, নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী। ওকে, তাহলে যেহেতু এখানে দ্বিবীজপত্রীর কথা বলা আছে, আমরা ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে গেলে দেখবো যে কি কি দেওয়া আছে। এটা যেহেতু সুতা এবং তন্তুর মতো ফ্লোয়েম ফাইবারটা, হ্যাঁ, ফ্লোয়েম ফাইবারের মূলত কাজ হচ্ছে কি সঞ্চিত খাদ্য, এখানে খাদ্য সঞ্চয় করা, এবং আমরা আগেই বললাম যে উৎপাদিত খাদ্য বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবারের আমাদের মূল কাজ। ওকে, আমাদের এই যে ফ্লোয়েমের যে 4টা ক্লাসিফিকেশন, আশা করি এগুলার কাজ কি কি, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো একটু পড়বেন, এখান থেকে এমসিকিউ আসবে। হ্যাঁ, তো আপনারা এটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, ওকে, তো এটা ছিল আমাদের ফ্লোয়েমের সাইড। এখন আমরা উদ্ভিদ টিস্যু থেকে আমরা চলে যাচ্ছি প্রাণী টিস্যুতে। প্রাণী টিস্যুতে যাওয়ার আগে
কিছু জিনিস আপনারা একটু বুঝবেন। হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা এখন আপনাদের প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করবো, যেটা থেকে আপনাদের বিগত বছরে অনেক প্রশ্ন আসছে। প্রাণী টিস্যু, প্রাণী টিস্যুর মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত এটা একটু ভালো করে পড়বেন। এখান থেকে প্রশ্ন উদ্ভিদ টিস্যু থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু মিক্স কম্বাইন্ড কোশ্চেন আসে, এবং এখানে প্রাণী টিস্যুটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো সৃজনশীল অ্যান্সার করার জন্য এটার প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করবেন। তো প্রাণী টিস্যুর কয়টা ভাগ করা হয়? একটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি এবং স্নায়ু। এই চারটা জিনিস আমরা একটু ভালো করে বুঝবো। আবরণী টিস্যু, যোজক টিস্যু, এটা হচ্ছে পেশি টিস্যু, এটা হচ্ছে স্নায়ু। এগুলো সবগুলো আপনাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো একটু ভালো করে বুঝবেন, কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা আবরণী টিস্যু, এখান থেকে শুধু এই সৃজনশীলে আসলে একদম বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে আবরণী টিস্যু কি কি। হ্যাঁ, অথবা এখান থেকে আপনারা এমসিকিউ আসলে মনে রাখতে পারেন জাস্ট অল্প অল্প করে, যে আবরণী টিস্যুর কোনটি আবরণী টিস্যুর প্রকারভেদ নয়। ঠিক আছে, এখানে আপনারা তিন চার ধরনের আবরণী টিস্যু পাবেন, তিন ধরনের। একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবয়েডাল, একটা হচ্ছে কলামনার। স্কোয়ামাস যেটা, সেটা হচ্ছে আপনারা একদম পাতলা লেয়ার পাবেন আর কি। হ্যাঁ, জাস্ট এরকম বড় বড় কোষ থাকবে। হ্যাঁ, এটা হলো স্কোয়ামাস আবরণী টিস্যু থাকবে, এটা আইসের মতো। হ্যাঁ, অর্থাৎ মাছের যেরকম আইস থাকে, হ্যাঁ, এরকম আইসের মতো পাতলা একটা লেয়ারের মতো পাবেন। ঠিক আছে, উপরে আইসের যেরকম লেয়ার থাকে। তো আবরণী টিস্যু তো এমনি বাহিরে থাকবে। ঠিক আছে। তো বাহিরের যে এই মাছ এবং অন্যান্য প্রাণী যেগুলাতে হচ্ছে কি বাহিরের মানে আঁশ থাকে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে স্কোয়ামাস আবরণী টিস্যু গুলো আপনারা পাবেন। যেটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েড হচ্ছে যে ঘনকের মতো থাকবে। হ্যাঁ, এই ঘনকের মতো থাকবে এবং অনেকগুলা স্তর থাকবে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের, ধরেন এটা তিন স্তরে বিশিষ্ট এরকম। তো আহ, বিভিন্ন ধরনের স্তর থাকবে। এটা হচ্ছে এটাকে কি বলা হয় আপনার কলামনার। কিউবয়েডাল আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যুর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার স্তর থাকবে। আর পরের একটা বললাম আমি, সেটা হচ্ছে কলামনার, সেখানে আসলে এক স্তর থাকবে। এটার মনে হচ্ছে অনেকগুলো স্তর আছে, বাট এক স্তর থাকবে। এটা দেখতে আপনার হচ্ছে এই যে এরকম বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন শেপের কোষগুলো থাকার কারণে মনে হচ্ছে এখানে দুইটা স্তর, কিন্তু আসলে মূলত এটা একই স্তর থাকবে। এটা হচ্ছে লাস্টেরটা। হ্যাঁ, কলামনার আবরণী টিস্যু, এটা হচ্ছে কিউবয়েডাল থাকবে, বিভিন্ন স্তর থাকবে। এটা এদের বেসিক বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে এমসিকিউ আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তবে কলামনার আবরণী টিস্যুর মধ্যে তিন ধরনের আছে। একটা হচ্ছে আহ সরি, এটা আমাদের কলামনারের মধ্যে পাবেন। কলামনারের মধ্যে একটা পাবেন আপনার সাধারণ আবরণী টিস্যু, একটা স্ট্র্যাটিফাইড, একটা হলো সিওডি স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, সাধারণের মধ্যে নরমালি থাকবে, একটার উপর একটা থাকবে। আমরা এগুলো একটু চিত্র দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আমরা যদি বলি একটা বৃক্কের চিত্র আঁকি, এটা আপনাদের এমনিও কাজে লাগবে। দেখেন, একটা বৃক্কের মধ্যে যখন আমরা বৃক্ক নিয়ে পড়াশোনা করবো তখন বুঝবো এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। এখানে বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এগুলা থাকবে, ছাঁকনির মতো থাকবে কিছু। ঠিক আছে, আর এগুলোকে বলে প্রক্সিমাল প্যাসোনা নালিকা, এটাকে বলে ডিস্টাল প্যাসোনা নালিকা। তো এখানে আপনাদের অপশনের মধ্যে আছে সাধারণ টিস্যু যেগুলা, সেগুলো এক স্তর থাকবে। আর যেগুলো স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড মানে স্তর স্তর স্তরে বিন্যস্ত থাকবে, অর্থাৎ কয়েকটা লেয়ার থাকবে। আর লাস্টের যেটা, সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, এটাতে হচ্ছে একটা লেয়ারই থাকবে, কিন্তু দেখতে মনে হবে অনেকগুলো অনেকগুলো লেয়ার আছে। তো এটা কলামনার আবরণী টিস্যু থেকে এটা পড়বেন। এবং এখানে যে উদাহরণগুলো যেগুলো আছে, আপনারা উদাহরণগুলো একটু পড়বেন। যে মাঝখানে যেটা আছে স্ট্র্যাটিফাইড, সেটা আছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক।
আমরা জানি মেরুদণ্ডী প্রাণীদের কত ত্বকের হচ্ছে বিভিন্ন স্তর থাকে। এটাকে বলে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম হচ্ছে বহিঃস্তর, এন্ডোডার্ম হচ্ছে আপনাদের মাঝের স্তর, এবং এন্ডোডার্ম হচ্ছে কি ভিতরের স্তর বা অন্তঃস্তর বলা হয়। তো এই মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে আমরা এই যে তিন ধরনের স্তর পাচ্ছি, সেটা স্ট্র্যাটিফাইড এর মধ্যেই পাবেন। আর লাস্টে যেটা আছে যে সুডো স্ট্র্যাটিফাইড, সুডো মানে হচ্ছে মিথ্যা। সুডো মানে হচ্ছে মিথ্যা, মানে দেখতে একরকম মনে হবে কিন্তু বাস্তবে এরকম না। তাহলে এই যে মিথ্যা স্ট্র্যাটিফাইড যেটা, সেটা হচ্ছে আমাদের সুডো স্ট্র্যাটিফাইড। এটা এক স্তরেই থাকবে কিন্তু দেখতে অনেকগুলো কোষ মানাবে। এটা ছাড়া আপনাদের সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপথ যুক্ত, জনরঙ্গের বিভিন্ন ধরনের আবরণী টিস্যুর কথা বলা আছে। তো যদি এগুলা না বুঝেন তাহলে এখানে আসলে এমসিকিউর জন্য পড়ে রাখতে পারেন যে সিলিয়া যুক্ত কোথায় পাওয়া যায়, ফ্লাজেলা যুক্ত কোথায় পাওয়া যায়, ক্ষণপথ যুক্ত কোথায় পাওয়া যায়। ফ্লাজেলা গুলো থাকে সাধারণত আপনার এন্ডোডার্মে বা অন্তঃপ্রাচীরের মধ্যে থাকবে। এটা থাকে আপনার বিশেষ করে হাইড্রা এবং হাইড্রার মতো বিভিন্ন দ্বিস্তরী প্রাণীর অন্তঃপ্রাচীরে এগুলো থাকে। আর আরেকটা টার্ম আছে আপনাদের এখানে ক্ষণপথযুক্ত। ক্ষণপথযুক্ত এগুলো আসলে অ্যামিবার মতো, এগুলো অন্তঃপ্রাচীরের মধ্যে থাকে। তো ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু এখানে এমসিকিউ আসলে এগুলো মনে রাখবেন। আর জননাঙ্গের যেগুলো আছে, জননাঙ্গের শুক্রাণু ডিম্বাণু নিয়ে, সেটা এক ধরনের আবরণী টিস্যু। এটা হচ্ছে গ্রন্থি, গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের রস, হ্যাঁ। গ্রন্থি দুই ধরনের, একটা হচ্ছে আপনার অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। একটাতে আপনার হরমোন নিঃসরণ হবে, একটাতে এনজাইম নিঃসরণ হবে। তো হরমোন এবং এনজাইম এটা এখানে আপনাদের ডিটেলস আলোচনা নেই, তাও আমি এক লাইন এক লাইন বলে গেলাম। দেন আসি আমাদের যোজক টিস্যু, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যোজক টিস্যুর মধ্যে তিন ধরনের যোজক টিস্যু আপনারা দেখতে পাবেন। এক নম্বরটা হচ্ছে আপনার ফাইব্রাস যোজক টিস্যু, এটা পুরোটাই করতে হবে। ফাইব্রাস যোজক টিস্যু, আরটাকে বলা হয় আপনার হচ্ছে স্কেলিটাল, স্কেলিটাল যোজক টিস্যু। আরেকটা হচ্ছে আপনার তরল যোজক টিস্যু। আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি। ফাইব্রাস যোজক টিস্যু যেগুলা, এগুলা আসলে আমাদের মায়োফাইব্রিল এগুলো থাকে কোথায়, আমাদের পেশির মধ্যে। তাহলে এই যে ফাইব্রাস যোজক টিস্যু যেগুলা, এগুলো আমাদের থাকবে মূলত পেশির মধ্যে। এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করার কিছু নেই। স্কেলিটালের এখান থেকে আপনি একটু পড়তে পারেন, এটাতে দুই ধরনের থাকে। স্কেলিটাল মানে হচ্ছে ধরেন আপনার শক্ত কঠিন কোনো মানে পদার্থ থাকবে, হ্যাঁ, টিস্যুর জন্য। তো সেক্ষেত্রে আপনাদের দুই ধরনের, একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে তরুণাস্থি। অস্থি জিনিসটা হচ্ছে ক্যালসিফাইড থাকবে, অর্থাৎ এখানে ক্যালসিয়াম থাকবে, এটা শক্ত একটা অবয়ব থাকবে এখানে। আর তরুণাস্থি হচ্ছে এটা শক্ত না, এটা হচ্ছে কি করতে পারে, মুভমেন্ট করতে। মুভমেন্ট বলতে যে কানের ফিনা, আমাদের যে কানের ফিনাটা আছে, এটা তরুণাস্থির তৈরি। নাকের হাড়ের উপরের যে অংশটা, হাড়ের এটা এটা হচ্ছে আমরা যদি এটাকে এইভাবে লড়াচড়া করি কিন্তু এটা ব্যথা পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের কি নরম অস্থি। ঠিক আছে, তো নরম অস্থির আরেকটা নাম হচ্ছে আমাদের তরুণাস্থি। ঠিক এরকম আমাদের বিভিন্ন অস্থির সংযোগ স্থলে তরুণাস্থি থাকে। যেমন আমাদের বুকের যে যে পাদর বক্ষপিঞ্জর যেটা আছে, ঠিক আছে, এখানে মাঝখানের যে বুকের এটা কি বলা হয়, স্টারনাম বলা হয়। স্টারনামের সাথে পরশুকা গুলার যে কানেকশন, অস্থির সাথে তো অস্থি কানেকশন করলে তো সেখানে মুভ করা যায় না। ঠিক আছে, মুভ করতে গেলে জয়েন্ট ভেঙে যাবে। তো তবে বিশেষ করে কিছু জয়েন্ট আছে, যেমন এই যে হাতের জয়েন্ট গুলো, ঠিক আছে, এগুলোর বিভিন্ন জয়েন্টের বিভিন্ন ধরনের নাম আছে, হ্যাঁ। যেমন মাথার যে জয়েন্ট গুলো থাকে এটাকে সুচার বলা হয়, হাতের যে জয়েন্ট গুলো এগুলো চারিদিকে মুভ করা যায়। কিন্তু যখন আপনি একটা ফিক্সড স্ট্রাকচার করতে চান, সেক্ষেত্রে আপনার দুইটা অস্থির মাঝে কিছু তরুণাস্থি রাখতে মানে এটা মানে ন্যাচারালি এরকমই, যে দুইটা অস্থির মাঝে তরুণাস্থি থাকে। যেমন বুকের স্টার্নাম এবং পরশুকা গুলো তরুণাস্থির মাধ্যমে কানেক্ট থাকে, হ্যাঁ। তো এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের অপারেশন করার ক্ষেত্রে সুবিধা হয়। এটা কেটে গেলেও আবার আপনার কদিন পরে কোষের কি এটা বিভাজনের মাধ্যমে এটা জয়েন্ট হয়ে যায়। তো এই তরুণাস্থি এবং অস্থি দুই ধরনের হচ্ছে আপনার স্কেলিটাল যোজক টিস্যু থাকে। তো এটার আপনার এখানে আপনাদের আর ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট আপনারা জেনে রাখবেন যে অস্থির কাজ কি, তরুণাস্থির কাজ কি, হ্যাঁ। এটা নরম অস্থি, কিছু কিছু দেহের কিছু কিছু ক্ষেত্রে এটা দরকার হয় বা প্রয়োজন হয়। আমরা যদি দেখি আমাদের হাঁটু যেটা আছে, এটাকে অস্থির নাম হচ্ছে প্যাটেলা। এই প্যাটেলার বাহিরের যে এই উপরে লেয়ারটা আছে, সেটা কিন্তু একটা তরুণাস্থি। তো তরুণাস্থি শরীরের বিভিন্ন জায়গায় আমাদের সুবিধার জন্যই থাকে প্রাণীদের এবং জীবদেহের বিভিন্ন জীবদেহ বলতে প্রাণী দেহের মধ্যেই থাকে। দেন হচ্ছে আমাদের তরল। তরলের মধ্যে আমরা পাবো রক্ত এবং লসিকা।
রক্তের ডিটেলস তো আপনারা রক্তের টপিকস এর মধ্যে পাবেন। এখানে আমরা রক্ত থেকে আর ডিটেলস বলার তেমন কিছু নেই, আমরা শুধু বলবো যে আহ, রক্তের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের কি রক্তরস, রক্তরস, হ্যাঁ, বা আরেকটা হচ্ছে কি রক্তকণিকা। তো রক্তরসের মধ্যে আমাদের 92% থাকবে হচ্ছে আপনার হচ্ছে কি যে কি বলে প্লাজমা, হ্যাঁ, আর পানি, পানি পানি থাকে। এবং বাকি আপনার হচ্ছে 7 থেকে 8% বিভিন্ন জৈব পদার্থ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে রক্তরসের মধ্যে থাকবে। আর রক্তকণিকার মধ্যে আমরা তিনটা পার্ট পাই, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এখন আমি এগুলো নিয়ে একটু কিছু আলোচনা করি। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আপনার, লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আপনার এই যে আমরা যে শ্বসন অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ছেড়ে দিই। তো সেক্ষেত্রে আমাদের অক্সিজেন পরিবহনে লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শ্বসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। অক্সি হিমোগ্লোবিন রূপে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা আমাদের এগুলা পরিবহন করে, অক্সিজেনটা পরিবহন করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বাইকার্বনেট গ্রুপও আমাদের কি অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকা দুই ভাবেই দেহে অক্সিজেন পরিবহন করে। হ্যাঁ, তো লোহিত রক্তকণিকাকে আপনারা যদি দেখেন যে এটা সাধারণত আমাদের 40 থেকে 50 লাখ সাধারণত থাকে মানব দেহ ভিত্তিক, ঠিক আছে। শিশুদের একটু বেশি থাকে, 60 থেকে 70, ব্রোঞ্জে 80 থেকে 90 লাখ। এটা যখন কমে যায় বা বেড়ে যায়, এটা দুই ক্ষেত্রে মানব দেহের জন্য হুমকি স্বরূপ। আর লোহিত রক্তকণিকা সাধারণত 120 দিন পর পরই আমাদের দেহে 120 দিন পর পরই মারা যায়। এটার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। প্রতিদিন প্রচুর লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং কি হয়, ধ্বংস হয়ে যায়। তো লোহিত রক্তকণিকার আপনারা যদি একটু ভাঙেন তাহলে এখানে হিমোগ্লোবিন পাবেন, হিমোগ্লোবিন পাবেন। এই হিম হচ্ছে আয়রন বা লৌহ, আর গ্লোবিন একটা প্রোটিন, এটাকে বলা হয় সরল প্রোটিন, গ্লোবিন গ্লোবিন, ঠিক আছে। তো এই হিমোগ্লোবিন এর রং এখানে আয়রন, আয়রনের থেকে আসছে সেটা কি এই লাল রংটা আসছে লোহিত রক্তকণিকার মধ্যে। হ্যাঁ, আর এই হিমোগ্লোবিনের মধ্যে আপনার আয়রনকে যদি আরো ভাঙেন সেখানে আপনার বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলা পাবেন। মানুষের যখন জন্ডিস হয় তখন এই লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো একটু হলুদ, যে কারণে মানুষের রক্তের রসের মধ্যে হলুদ পদার্থগুলো বেড়ে যায়। তো যে কারণে হচ্ছে মানুষের দেহ হলুদ রঙের বা হলুদ অবয়ব হয়ে যায়। তো লোহিত রক্তকণিকার আমাদের দেহে অবদান আছে অনেক। এরপরে আমরা যাচ্ছি আমাদের শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে। শ্বেত রক্তকণিকা আসলে আমাদের দেহের প্রতিরক্ষার ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি অবদান রাখে। এখানে অনেক ধরনের শ্বেত রক্তকণিকা পাওয়া যায়, সেটা হচ্ছে দানাদার, অদানাদার, এগুলা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা পাওয়া যায়। এগুলোর মূল কাজ হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা বলতে বাহিরের জীবাণুগুলো আমাদের বডিতে আসার পরে সেগুলোকে ডিটেক্ট করা এবং সেগুলো ধ্বংস করা হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। তো শ্বেত রক্তকণিকা বিভিন্ন অ্যালার্জিক অ্যান্টিবডি এবং হচ্ছে বিভিন্ন ধরনের বাইরের যে অ্যান্টিজেন গুলো বডিতে আসে, সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় হোক এবং অন্যান্য বিভিন্ন ভাবে প্রক্রিয়ায় হোক, সেটা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। হ্যাঁ, যদি শ্বেত রক্তকণিকা বডিতে মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর শ্বেত রক্তকণিকা জাতীয় যদি কোনো ডিজিজ হয়, সে ডিজিজের নাম হচ্ছে আমাদের লিউকোমিয়া। তো এই রক্তকণিকা থেকে শ্বেত রক্তকণিকা কিছু আলোচনা করলাম, এখন আছে অনুচক্রিকা। এই অনুচক্রিকার কাজটা কি রক্তকণিকার? এটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরের হিসেবে কাজ করে অনুচক্রিকা। অনুচক্রিকার মূল কাজটা হচ্ছে মানুষের যখন হাত পা কেটে গেলে বা কোথাও কাটা গেলে যে রক্ত পড়ে, সো এই রক্ত পড়া বন্ধ হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রক্ত জমাট বাঁধা। হ্যাঁ, তো এই রক্ত জমাট বাঁধার মেইন কাজটা অনুচক্রিয়া করে। এখানে 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে, তার মধ্যে প্রধান চারটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম 12। এই চারটা হচ্ছে ব্লাড ক্লটিং এর মেইন চারটা ফ্যাক্টর। তো এগুলো আসলে অনুচক্রিকায় পাওয়া যায়। অনুচক্রিকার পরিমাণ কমে গেলে, বিশেষ করে আমরা যখন দেখি এটাতে 1,50,000 একটা কমন মানে এভারেজ রেঞ্জ, হ্যাঁ, থাকতে হয়। তো যখন আমরা দেখি যখন মানুষের ডেঙ্গু হয় তখন সেটা 20-50-এ নেমে যায়, হাজারে নেমে যায়। তো অনুচক্রিকা কমে গেলে মানুষের প্রতিরক্ষা মানে রক্ত জমাট বাঁধা সমস্যা হয়। তো অনুচক্রিকারও একটা মিনিমাম রেঞ্জ মানুষ দেহে মেনটেন করতে হয়। এটা ছাড়া
অনুচক্রিকাও মানুষের মাঝে মধ্যে ফ্যাগোসাইটোসিস এবং বিভিন্ন অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংসতে মাঝে মধ্যে কাজ করে। তো আর ব্লাড ক্লটিং ফ্যাক্টরের যদি আমি আরেকটা বিষয় বলি, মানুষের বডির ভিতরে থাকলে সেটা কি হয় না, জমাট বাঁধে না, কিন্তু বাহিরে বাহিরে আসলে সেটা কি হয়, রক্তটা জমাট বেঁধে যায়। সেক্ষেত্রে একটা টার্ম থাকে আপনাদের এখানে, দেখবেন যে হেপারিন নামে একটা পদার্থ থাকে। এই হেপারিনের মূল কাজটাই হচ্ছে আপনার হচ্ছে ব্লাড, রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখার জন্য। তো যখন বডির ভিতরে থাকে তখন হেপারিনটা অ্যাক্টিভ থাকে, যখন বাতাসের সংস্পর্শে অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসে হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো পরবর্তীতে সে রক্ত জমাট বেঁধে ফেলে। তো মানুষের যখন কাটা যায় ওই স্থানে বায়ু অক্সিজেনের সাথে যখন সংস্পর্শ হয় তখন হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে গেলে সেই অঞ্চলে ব্লাড ক্লটিং করে। এটা অনুচক্রিকার কাজ। তাহলে তাহলে রক্তকণিকা থেকে আমরা যে টার্ম গুলো পেলাম, এটার কিছু বেসিক কাজ নিয়ে আলোচনা করা হলো। আপনারা এটা বইয়ের থেকে ডিটেলস পড়তে পারবেন। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, পেশি টিস্যু। এই পেশি টিস্যুর মধ্যে আপনারা তিন ধরনের টিস্যু পাবেন। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, একটা হচ্ছে হৃদপেশি। ওকে, তো পেশি টিস্যুর ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশির বিষয়টা একটু বলি। ঐচ্ছিক পেশি হচ্ছে আপনার এই যে পেশি মানে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা আমাদের ইচ্ছাকৃত ভাবে আমরা যেটাকে মুভমেন্ট করাতে পারি, যেমন আমাদের বডির বাইসেপস, হাতের ট্রাইসেপস এবং পায়ের ফিমারের যে হামস্ট্রিং পেশিগুলো আছে, এগুলো আমরা আমাদের ইচ্ছা মতোই সেগুলো কি করতে পারি, মুভমেন্ট করতে পারি। যেটা আমাদের ইচ্ছায় মুভমেন্ট করা যায় সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশিগুলো, হ্যাঁ। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে যেটা আমাদের আসলে কোনো নিয়ন্ত্রণ নাই, যেমন আমাদের অন্ত্রের যে পেশিগুলা, যে আমাদের পাকস্থলী, সংকোচন প্রসারণ, ঠিক আছে, ক্ষুদ্রান্তের সংকোচন প্রসারণ, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যে আমাদের পরিপাকৃত খাদ্যগুলো সামনের দিকে এগিয়ে যায়। এই যে অন্ত্রের যে পেশিগুলা থাকে সেগুলার আমাদের নিয়ন্ত্রণে নেই। তো সেটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি, যে অন্ত্রের পেশিগুলো থাকে। এবং লাস্টে আছে আমাদের হৃদপেশি। আসলে যদি বলি হৃদপেশি, হৃদপিণ্ডের যে সংকোচন প্রসারণ এবং হচ্ছে পাম্পিং যে সিস্টেমটা, এটাও আমাদের নিয়ন্ত্রণে নেই। তো এটা এক ধরনের অনৈচ্ছিক পেশি। তা হৃদপেশিটাও এক ধরনের অনৈচ্ছিক পেশি। এখন আমরা পরীক্ষার জন্য এই এই এটা কি বলে আপনার ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি থেকে সৃজনশীল আসতে পারে, এবং এটার একটু কিছু পার্থক্য আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওকে, আপনারা একটু চিত্রগুলা দেখেন। ওকে, এখানে ঐচ্ছিক পেশির মধ্যে আছে আপনার একাধিক নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, একটা কোষের মধ্যে আপনার একের অধিক নিউক্লিয়াস থাকতে পারবে। কিন্তু অনৈচ্ছিক পেশি যেটা, সেক্ষেত্রে আপনার হচ্ছে কোষের মধ্যে শুধুমাত্র একটা নিউক্লিয়াসই থাকবে। এক্ষেত্রে কোষগুলো এভাবে একটু মাকু আকৃতির থাকবে, মাকু বা তন্তু সুতা টাইপের এরকম ভাবে থাকবে। ওকে, এই জাস্ট এরকম একটা এরকম মাকড় আকৃতির থাকবে, এখানে শুধুমাত্র একটা নিউক্লিয়াসই থাকবে। এখানে একের অধিক নিউক্লিয়াস থাকবে। আর হৃদপেশির ক্ষেত্রে বিশেষ একটা পার্থক্য হচ্ছে আপনার হৃদপেশিতে হচ্ছে কি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। ঠিক আছে, এখানে আপনার হচ্ছে এই যে মাঝখানে দেখবেন এরকম একটা মোটা ব্যান্ডের মতো জায়গা আছে, হ্যাঁ, কালো দাগের মতো। তো যখন এইভাবে ব্যান্ডের মতো বা কালো দাগের মতো থাকে এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা হচ্ছে হৃদপেশির একটা বেসিক এবং প্রধান পার্থক্য অন্যান্যগুলো থেকে। হৃদপেশির ক্ষেত্রে আপনারা এটাই পাবেন সবগুলো, যে এখানেও নিউক্লিয়াস থাকে। এবং এখানে ইন্টারক্যালেটেড ডিস্কের কথা পরীক্ষায় সবসময় আসে, এটা আপনারা মনে রাখতে পারেন যে হৃদপেশির বিশেষ একটা বৈশিষ্ট্য এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থেকে, এটা একটা অনৈচ্ছিক পেশি। হ্যাঁ, আর এই ঐচ্ছিক পেশি তো আমরা আলোচনা করলাম। দেন আমাদের একটা টপিক বাদ গেল, সেটা হচ্ছে যোজক পেশির মধ্যে আমরা রক্ত বলছি বাট লসিকা বলা হয়নি, ঠিক আছে। তো লসিকা জিনিসটা কি একটু বলি। লসিকা হচ্ছে রক্ত মাধ্যমে আমরা অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি উপাদান বডির এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করি। হ্যাঁ, এখানে আমাদের হরমোন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়, যেহেতু আমরা জানি হরমোন হচ্ছে নালিকাবিহীন। তো রক্ত হরমোন, অন্যান্য পুষ্টি উপাদান, হ্যাঁ, আয়ন এবং হচ্ছে কি অক্সিজেন, এগুলো পরিবহন করে। যেখানে যেখানে বডির রক্ত পৌঁছাতে পারে না সেখানে আমরা লসিকার মাধ্যমে সেগুলো পৌঁছে দেওয়া হয়। যেমন
রক্ত হচ্ছে আপনার এই আমরা জানি দুই ভাবে পরিবাহিত, একটাকে বলা হয় মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। মুক্ত হচ্ছে যেগুলো কি খোলামেলা রক্ত পরিবহন হয়, যেমন এই যে গাছপানি থাকলে, হ্যাঁ, হ্যাঁ, বাইরে হৃৎপিণ্ডের একটা লেয়ার থাকে, মাঝখানে একটা লেয়ার থাকে, রক্ত এখান দিয়ে গিয়ে এখানে গিয়ে আবার মাঝখানে বড় একটা গহ্বর, হিমোসিল নামে একটা গহ্বর থাকে, ওইখানে পড়ে যায়, আবার রক্ত এইভাবেই চলে, মানে তেমন নালিকা নাই, জাস্ট কি গহ্বর থেকে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে গহ্বরে আসে, এরকম। এটাকে বলে মুক্ত সংবহন। আর মানব দেহে সহ অন্যান্য যেগুলোতে রক্ত নালিকার মাধ্যমে প্রবাহিত হয়, শিরা এবং ধমনির মাধ্যমে, সেটাকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। তো এই নালিকা যেখানে পৌঁছাতে পারে না, সেখানে লসিকার মাধ্যমে তারা রক্ত অন্যান্য লসিকার মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন সহ অন্যান্য পদার্থগুলো পৌঁছে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে লসিকার কাজ। তো আশা করি আপনারা রক্ত এবং লসিকার পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। দেন আমাদের লাস্ট এখানে আছে স্নায়ু টিস্যু। হ্যাঁ, এই স্নায়ু টিস্যু নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, তারপর আপনাদের প্রশ্ন থাকলে একসাথে বলবেন। স্নায়ু টিস্যু, আচ্ছা, এখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, তারপর হচ্ছে এটাকে বলা হয় কোষ দেহ। এই যে এটা হচ্ছে আপনাদের কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ, এটাকে বলা হয় ডেনড্রন, ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রন থেকে যে সুতার মতো তন্তুগুলো বের হয় এগুলাকে বলা হয় কি ডেনড্রাট। ওকে, দেন এটাকে বলা হয় আপনার হচ্ছে একজন, একজন। ওকে, আর এটা হচ্ছে একজনের প্রান্ত। ওকে, তো এখন আমি একটু বলি, এই যে স্নায়ু বা তন্তু, এটা আমাদের একবারে ঠিক মস্তিষ্ক থেকে আমাদের এই যে সার্ভাইকেল কশরুকা, যেটা ঘাড়ের যে কশরুকা থাকে, এখান থেকে গিয়ে ঠিক আমাদের মেরুদণ্ডের ভার্টিক্যাল কলামের ভিতর দিয়ে একেবারে নিচ পর্যন্ত গিয়ে সেটা পৌঁছে যায়। সেটা হচ্ছে আমাদের আমরা বলি কি মেরুদণ্ডের ভিতর দিয়ে আমাদের এই স্নায়ু বা মস্তিষ্কের এই অংশটা, হ্যাঁ, মস্তিষ্ক তো আমাদের ব্রেনের এতটুকু পর্যন্ত, বাকিটা এই স্নায়ুটা স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে নিচের দিকে যায়। এবং এই স্নায়ুর সাথে আমাদের সারা বডির কানেকশন আছে, অর্থাৎ আপনাদের কোনো কিছু, যেমন চোখের সাথে যে কানেকশন গুলো আছে, সেটা একটা বস্তুকে চোখ দেখে তারপর সেটা আমাদের ব্রেনে পাঠায়, তারপর সেটা ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ দেয় যে এখন আমাদের আসলে কি করা উচিত। যেমন আপনি যদি যখন পড়ে যাচ্ছেন, যদি ডান দিকে বা বাম দিকে পড়ে যাচ্ছেন, তখন আমাদের এই যে মাথার মধ্যে, কানের মধ্যে কিছু ব্যালেন্সিং পদার্থ থাকে, হ্যাঁ, ভিতরে কানের একদম ভিতরের সাইডে, হ্যাঁ। তো সেটা হচ্ছে যখন দেখবেন যে আপনি এক পাশে পড়ে যাচ্ছেন বা আপনার চোখ দেখতেছে বা ওটা ব্যালেন্সিং এর মাধ্যমে বুঝতে পারতেছেন, মস্তিষ্কে যাবে, মস্তিষ্ক তারপর আপনার হাতকে অর্ডার করবে যে আপনি ডান দিকে হাতটা মেলে যান আপনার নিরাপত্তার জন্য। ঠিক আছে, এভাবে আগে রিসিভ করে, তারপর মস্তিষ্কে গিয়ে প্রসেসিং করে ঠিক কম্পিউটারের মধ্যে, তারপর আবার নতুন একটা অর্ডার দেওয়া হয় যে কিভাবে কি করবেন। ঠিক আছে, তো স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে একটা স্নায়ু টিস্যুর সাথে আরেকটা স্নায়ু টিস্যু কানেক্টেড হয়ে সেটা এই আমাদের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন সেন্সরি অর্গান গুলা থেকে ব্রেনের সাথে কানেক্ট হয়, আবার ব্রেন সেটাকে যে আদেশ দেয়। ঠিক আছে, তো আদেশটা আবার নিয়ে যাওয়ার জন্য আরেকটা ওয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেটাও আবার আমাদের স্নায়ুর মাধ্যমে ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখতে পাবো যে এটা আমাদের স্নায়ুর হেড বা কোষ দেহ থাকবে, আর এটা হচ্ছে আমাদের টেইল। এখন এই টেইলের সাথে আবার ডেনড্রাইট যুক্ত হয়, তার মানে হচ্ছে আরেকটা স্নায়ুর মাথা বা কোষ দেহ ওর লেজের সাথে গিয়ে যুক্ত হচ্ছে, আবার ওর মাথা আরেকজনের লেজের সাথে যুক্ত হচ্ছে। তাহলে একটা আমরা জানি স্নায়ু কোষের বা নিউরনের, মস্তিষ্কের কোষ একক কি বলা হয়, নিউরন বলা হয়, তাই না? তো এখানে এটা একটা নিউরনের ছবি বা নিউরনের হচ্ছে কি ডেমো এখানে দেখানো আছে। তো আমরা আহ, আহ, এখান থেকে বুঝতে পারবো যে এটা তো একটু পড়ে নিবেন যে এখানে কি কি থাকে, কোষ দেহ থাকে, টেন্ডন থাকে, ডেনড্রাইট থাকে, একজন থাকে, যদি এখানে আঁকা লাগে পরীক্ষায়
তাহলে এখান থেকে আঁকতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে নিউরন বহুভুজাকৃতি নিউক্লিয়াস যুক্ত, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বলা আছে কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। ঠিক আছে, তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে নিউরন আমাদের বিভাজিত হবে না। এখানে ডেনড্রন, ডেনড্রাইট, একজন নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। তো স্নায়ু টিস্যু থেকে আপনারা জাস্ট এগুলো পড়বেন, এবং স্নায়ু টিস্যুর গঠন এগুলো বর্ণনার মাধ্যমে যদি কখনো আসে প্রশ্নের উদ্দীপক দেখে বুঝতে পারেন যে এটা স্নায়ু টিস্যু সম্বন্ধে বলা আছে, তাহলে আপনারা চিত্রিত এঁকেও কিছু বর্ণনা দিতে পারেন এবং এই স্নায়ু টিস্যু সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন। এরপরে যে টপিকটা এখান থেকে আপনাদের খুব একটা কোশ্চেন আসে নাই, তবে আমি অঙ্গ এবং তন্ত্র নিয়ে 1 মিনিট আলোচনা করি। সেটা হচ্ছে, যেহেতু অঙ্কতন্ত্র একটা সালে একবার কোশ্চেন আসছিল এমসিকিউ মতো, তো আমরা অঙ্গ আর তন্ত্রের পার্থক্য কি। অঙ্গ হচ্ছে কয়েকটা কোষ মিলিত হয়ে যে একটা বিশেষ কাজ সম্পন্ন করে দেহের মধ্যে, সেটা টিস্যুর মতোই। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি অঙ্গ। আর অনেকগুলা অঙ্গ নিয়ে যখন একটা কি কাজ সম্পন্ন হবে সেটা হবে তন্ত্র। ফর এক্সাম্পল, এখানে দেওয়া আছে যে একাধিক টিস্যু দিয়ে গঠিত, এক বা একাধিক টিস্যু দিয়ে গঠিত, এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত হচ্ছে আমাদের অঙ্গ। ঠিক আছে, যেমন আমাদের কি বলে লিভার, তারপর হচ্ছে কি কিডনি, পাকস্থলী, হ্যাঁ ক্ষুদ্রান্ত, মানে ভিতরে যে বিভিন্ন পার্ট গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। হ্যাঁ, মানে সাইডের অঙ্গ হচ্ছে কি হাত পা এগুলা, হ্যাঁ এগুলা পার্শ্বীয়। কেন্দ্রীয় মধ্যে কিছু অঙ্গ থাকবে। তন্ত্রটা হচ্ছে কি আমাদের একেবারে, আমি যদি বলি পৌষ্টিক তন্ত্র জিনিসটা কি, পৌষ্টিক তন্ত্র হচ্ছে আমাদের মুখ থেকে শুরু করে, মানে গলবিল থেকে শুরু করে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, ডিউডেনাম পর্যন্ত পুরো যে সিস্টেম যেটার মাধ্যমে আমাদের পরিপাক কাজ সম্পন্ন হয়, পুরোটাকে আমরা বলি পরিপাক তন্ত্র। তেমনি আমাদের রেচন তন্ত্র থাকে, যেটা আমাদের কিডনি রিলেটেড থাকে, অর্থাৎ আমাদের মূত্র তৈরি হয় যেখানে ইউরিন। হ্যাঁ, তো এই প্রসেসটা পুরো নেফ্রনের মাধ্যমে, আমি একটু আগে একটা নেফ্রনের ছবি এঁকেছিলাম, তো নেফ্রনের মাধ্যমে যে আমাদের বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে প্রসেসটা, এটা হচ্ছে আমাদের রেচন তন্ত্র। ঠিক আমাদের শ্বসন তন্ত্র একটা সাইড থাকে, শ্বসন হচ্ছে আমাদের যে এই যে ফুসফুস, ঠিক আছে, অ্যালভিওলাই, অ্যালভিওলাস, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, এগুলো নিয়ে আলাদা একটা তন্ত্র তৈরি হয়, সেটাকে বলা হয় আমাদের শ্বসন তন্ত্র। তো এক একটা তন্ত্রের আলাদা আলাদা কাজ থাকে, অনেকগুলো বডির পার্ট একসাথে মিলেও একটা তন্ত্র তৈরি হয়। যেমন আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, গলবিল, হ্যাঁ মুখগহ্বর থেকে শুরু করে পুরোটা নিয়ে আমাদের কি একটা তন্ত্র তৈরি হয়, যেটাকে আমরা বলি পৌষ্টিক তন্ত্র। তো আমি আশা করি আপনারা এখান থেকে তন্ত্র এবং হচ্ছে অঙ্গ নিয়ে একটু কিছু বুঝতে পারলেন। হ্যাঁ, ওকে। তো আমাদের বাকি যে টপিকসটা আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র, দুর্বল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এটা আসলে এখান থেকে তেমন কখনোই প্রশ্ন আসে নাই। আপনারা এটা রিডিং করে রাখতে পারেন, না পড়লেও এটা এতটা গুরুত্বপূর্ণ না। তো এখন আমরা আমাদের বিগত সালে আসা এরকম কিছু সৃজনশীল নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ওকে, আমরা 24 সালের কিছু কোশ্চেন দেখি। দিনাজপুর বোর্ডে আপনার 24 সালে যে কোশ্চেন গুলো আসছে, দিনাজপুর বোর্ড 24-এ, ওকে দিনাজপুর বোর্ড 24-এ আপনার যদি টেস্ট পেপার থাকে বা বই থাকে, আপনারা দেখতে পাবেন যে একটা চিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার কি ক্লোরোপ্লাস্টের চিত্র। ঠিক আছে, এরকম চিত্রগুলো দেওয়া আছে একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, এর ক্লোরোপ্লাস্টের চিত্র দেওয়া আছে, আরেকটা যেটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র। ঠিক আছে, নিউক্লিয়াসের চিত্র দেওয়া আছে। স্যার আপনার উড ফাইবার কি প্রশ্ন আসছে, অন্তঃক্ষরা গ্রন্থি কি বুঝো এটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো স্যার আহ, আচ্ছা, ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট কে চিত্র কি একই? না, ক্লোরোপ্লাস্টের একটা পার্ট হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ওকে ওকে। ক্লোরোফিল একটা পিগমেন্ট, ক্লোরোফিল হচ্ছে রঞ্জক পদার্থ, পিগমেন্ট এটা একটা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, তাই না? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা অঙ্গাণু, আর ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ,
যেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের জাস্ট একটা অন্যান্য সরি স্যার, সরি মানে স্যার, ইয়ার মতো অবদান রাখে এতটুকুই। ইয়ে জি। ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের চিত্র কি একই? চিত্র না তো ভাইয়া, এগুলো হচ্ছে রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ। এগুলো কেমিক্যালস এর মতো, ঠিক আছে, এদের আহ, রাসায়নিক সংকেত আছে। ঠিক আছে, আপনি অঙ্গ, কোষ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা অঙ্গাণু, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে রঞ্জক পদার্থ, এগুলো কেমিক্যালস, এগুলার আপনার হচ্ছে রাসায়নিক সংকেত আছে। আপনারা কেমিস্ট্রিতে যদি পড়েন বিভিন্ন জৈব অণু রাসায়নিক সংকেত, তো এটা এক ধরনের জৈব অণুর মতো রাসায়নিক সংকেত আছে এখানে। আচ্ছা, আহ আশা করি বুঝতে পারলেন। আপনি অঙ্গাণু এবং হচ্ছে পিগমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো সবগুলোই প্লাস্টিডের অন্তর্ভুক্ত, হ্যাঁ, প্লাস্টিডের মধ্যেই থাকে। হ্যাঁ, আমরা ওই যে ক্লোরোপ্লাস্টের যে আমি আপনাকে বুঝাই, এখানে যে বিভিন্ন ধরনের গ্রানাম দেখতে পাচ্ছেন, এই গ্রানামের মধ্যে এই ছোট 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 করে বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে, ঠিক আছে। হ্যাঁ, ওই পিগমেন্টের একটা অংশ হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, সরি, এটাকে বলে ক্লোরোফিল, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনার থাকবে যেমন ক্লোরোফিল এ, ঠিক আছে, ক্লোরোফিল বি, অন্যান্য রঙের পদার্থ থাকতে পারে। যদি দেখেন যে কোনো এরকম প্লাস্টিডের গঠনে আপনার হচ্ছে কি থাকে না, এই যে ক্লোরোফিল এ বি এগুলো থাকে না, তো সেটার বলতে পারেন সেটা হচ্ছে কি আপনার ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। হ্যাঁ, ওই প্লাস্টিকটার নাম বলতে পারেন ক্রোমোপ্লাস্ট। তার মধ্যে আপনি ওই যে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ঠিক আছে, এই যে কি বললেন, এই যে ইরিথ, কি বললাম আমরা, ক্যারোটিন, জ্যান্থোফিল, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার ইয়ে আছে। যেমন এই যে আমি আসলে সংকেতটা আমার এখানে মনে নাই, MP2, তারপর হচ্ছে সি, হ্যাঁ, তারপর আমার আসলে একজনের সংকেতটা মনে নেই। এগুলোর রাসায়নিক সংকেত আছে, যে ক্যারোটিন, জ্যান্থোফিল, হ্যাঁ, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এগুলো আসলে কেমিক্যালস, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে যে প্লাস্টিকের মধ্যে ক্লোরোফিল থাকবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল না থাকলে বিভিন্ন রঞ্জক পদার্থ যেগুলো বললাম এগুলো থাকলে সেটা হবে ক্রোমোপ্লাস্ট। আর একটা হচ্ছে যদি কিছুই না থাকে তাহলে সেটা হবে আপনার লিউকোপ্লাস্ট। আচ্ছা, এখানে খাদ্য সঞ্চয়, এখানে একটা কথা বলা আছে যে ঘ নম্বরে আসছে উদ্ভিদের খাদ্য সঞ্চয় ও বর্ণময় ও আকর্ষণীয় করতে পি এর ভূমিকা। পি মানে কি? এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর আরেকটা নাম দিছি কি জানি, কিউ। ওকে, তো পি হচ্ছে আমাদের প্লাস্টিড, আমরা এক কথাটা বুঝতে পারি, ঠিক আছে। প্লাস্টিডের মধ্যে বলছে যে খাদ্য সঞ্চয়, বর্ণময় ও আকর্ষণীয়, ঠিক আছে। এইটা আপনি একেবারে নিজের ভাষায় লিখতে পারবেন। সঞ্চয়ের ক্ষেত্রে আমরা জানি যে অ্যালিউরোপ্লাস্ট একটা প্লাস্টিড আছে, ঠিক আছে, যেটা রঞ্জক বিহীন বা বর্ণহীন, সেটার কাজ হচ্ছে আপনার হচ্ছে কি করা, সঞ্চয় করা, ঠিক আছে। লিউকোপ্লাস্ট, যেটা লিউকোপ্লাস্টের মধ্যে তিনটা পার্ট আছে আবার, অ্যালিউরোপ্লাস্ট, ইয়ালোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। এদের তিনজনের কাজ হচ্ছে কি প্রোটিন, লিপিড এবং হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলা মানে সঞ্চয় করে রাখা। তাহলে আমি যদি খাদ্য সঞ্চয়ের কথা বলি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের প্লাস্টিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেন আমি যদি বলি কি বলে, প্রশ্ন এটা ছিল কি, বর্ণময় ও আকর্ষণীয় করার জন্য এই যে ক্রোমোপ্লাস্টের কাজ কি আপনি বলেন তাহলে। ফুল এবং অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে উদ্ভিদের, সেগুলোর মধ্যে যে রং, রং ধারণ করে, যেমন আমি যেটা ধুতুরা ফুল বলি, সেটা যদি একটু সাদা হয় বা নীলাভ হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এটা রং মানে রঞ্জক পদার্থের মাধ্যমে সেটা বিভিন্ন কালারফুল করে। কালারফুল করলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন পরাগায়নের জন্য যে কি বলে মৌমাছি এবং অন্যান্য কীট পতঙ্গ যেগুলো আছে, সেগুলা তাদের প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে তখন আসলে কি হয়, মধু খাওয়ার জন্য আসে। পরবর্তীতে এই পতঙ্গের মাধ্যমে সেখানে পরাগায়ন ঘটে। তাহলে এই যে এই ক্রোমোপ্লাস্টের কারণে সেখানে রঙিন হলো বিষয়টা, বা সুন্দর একটা কালার আসলো, এবং এটার কারণে পোকামাকড় গুলা আকৃষ্ট হলো, এটার কারণে পরাগায়ন হবে। তাহলে এই যে আকর্ষণের বিষয়টা, এটাও কিন্তু এই প্লাস্টিডেই গুরুত্ব মানে একমাত্র অবদান রাখে, ঠিক আছে। ফুলের যে এই রঙের জন্য দায়ী, ঠিক আছে, ওভারঅল আকর্ষণের জন্য দায়ী। তাহলে এগুলো আপনারা এখান থেকে গুছিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। ঘ নম্বরে আসি, জীবকোষের ক্রিয়া বিক্রিয়া এখানে নিয়ন্ত্রণকারী তিনটে লিখতে হবে। অঙ্গাণু। প্রথমেই একজনের প্রশ্ন করেছিলেন যে নিউক্লিয়াস থেকে কিভাবে কি হয়, কোষকে নিয়ন্ত্রিত করা হয়, ঠিক আছে। তো এখানে আবারও বলতেছি যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিড এবং বিক্রিয়াগুলো, এগুলা এখানে আপনাদের
নিউক্লিয়াসকে ঘিরে যত বিপাকীয় কার্যকালী আছে সবগুলো আসলে কি হয়, নিউক্লিয়াসকে ঘিরেই সংগঠিত হয়, এবং নিউক্লিয়াস সবগুলাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবগুলা নিয়ন্ত্রণের কাজ করে। হ্যাঁ, তো আপনারা এগুলাই বলতে পারেন। এটা ছাড়াও আপনি যদি বলেন জৈব যে বিষয়গুলো থাকে, যেগুলো করে আপনার নিষেক বা বংশ ধারণ বা নতুন জেনারেশন তৈরি, হ্যাঁ, জৈবিক ক্রিয়া যেগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে আপনার নিউক্লিয়াসেরই ভূমিকা। কারণ আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি, সেক্ষেত্রে আপনার কোষ বিভাজন, হ্যাঁ, ক্রসিং ওভার, এগুলো সবগুলাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউক্লিয়াস। আর আমরা জানি মূলত ওগুলোর ক্ষেত্রে প্রধান অবদান রাখেছে ডিএনএ, হ্যাঁ, ক্রোমোজোম, সেগুলো থাকে কোথায়, নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসই সবচেয়ে বেশি ওই দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষের অন্যান্য অঙ্গাণু নিয়ন্ত্রণ, জৈবিক ক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, যেগুলো কোষে সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়, হ্যাঁ। হ্যাঁ, তো এগুলা আসলে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকেই। তো এই জন্য এই কথাগুলো আপনারা গুছিয়ে লিখবেন যে নিউক্লিয়াস কিভাবে নিয়ন্ত্রণ করে। চট্টগ্রাম বোর্ড আমরা আরো দুই একটা সৃজনশীল দেখি, যেগুলো আমাদের 24-এ আসছে। স্যার, জি, 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে খতে, ওগুলো কিছু ব্যাখ্যা করলে ভালো হয়। কোনটা কোনটা? মানে যে 2 নাম্বার যেগুলা এইগুলা প্রশ্নগুলো আচ্ছা আসে আচ্ছা, খতে। এগুলা এগুলা হচ্ছে যেমন এগুলা আপনারা মানে যদি এখন পরীক্ষার জন্য যেটা করতে পারেন আমি বলি, আপনার যে টেস্ট পেপার আছে, হ্যাঁ, বিভিন্ন কলেজ এবং অন্যান্য বিভিন্ন বছরের কোশ্চেন যেগুলো আসছে 6 নম্বরের জন্য, এগুলো আপনারা একটু ভালো করে পড়েন। আপনি 7-8 ঘন্টা বা 5-6 ঘন্টা বসলে আপনার মোটামুটি অনেক এগুলো পড়তে পারবেন। আসলে এগুলো প্রচুর বেশি না, অল্প কয়টাই খালি রিপিট হয়, ঠিক আছে। একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে রিপিট হবে, কন্টেন্ট অল্পই, এগুলো গুছিয়ে গেছে লিখতে হবে। এখন বায়োলজির এই সাইডে আপনি যদি একেবারে ডিটেলস বেসিক জানতে পারেন, তাহলে এগুলো কিছুটা আপনি বানাই লিখতে পারবেন। সেজন্য আপনি ওই যে এইচএসসি পর্যন্ত যাইতে হবে। এখন আপনার যেহেতু নতুন, তাহলে আপনারা হচ্ছে কন্টেন্ট অল্প আপনাদের ধারণায়, তো আপনারা বইয়ের থেকে 6 নম্বরে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনারা একটু পড়তে পারেন, পড়লেই বুঝবেন। তবে টেস্ট পেপার থেকে আমি বলবো যে আপনারা যত 6 নম্বর আছে, 6 নম্বরের জন্য এগুলা সবগুলো একবার পড়লো, কিছুটা মনে থাকলে আপনারা একটু গুছিয়ে বানাই লিখে নিতে পারবেন, ঠিক আছে। এই ক্ষয়ের জন্য আপনারা এতটুকু করতে পারেন। হ্যাঁ, তাহলে এটা কখনো মানে ফাঁকা রেখে আসতে হবে না। হ্যাঁ, তো আমি এখানে, আপনি যদি বলছেন ক্ষয়ের কথা, এখানে যেমন আমি বলি যে দিনাজপুর বোর্ড 24-এ একটা প্রশ্ন আসছে যে অন্তঃক্ষরা গ্রন্থি কি। এই অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা জানি আমাদের গ্রন্থির মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা, একটা হচ্ছে বহিঃক্ষরা। এই বহিঃক্ষরা একটা হচ্ছে এনজাইম, একটা হচ্ছে হরমোন, ঠিক আছে। এই অন্তঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে হরমোন। হরমোন সাধারণত নালিকা নাই। নালিকা নাই মানে কি, সে যেখান থেকে গ্রন্থি থেকে যেটা উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে সেটা হচ্ছে সরাসরি রক্তের মধ্যে চলে যায়, ঠিক আছে। যেহেতু তার নালিকা নাই, সে কি করবে, রক্তের মধ্যে চলে যাবে। রক্তে যাওয়ার পরে রক্তের মাধ্যমে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেটা হচ্ছে কি করবে, তার কাজ করবে, অ্যাকশন করবে। হ্যাঁ, আর এনজাইমের হচ্ছে কি থাকবে, সেটা বহিঃক্ষরা বলে। আমি একসাথে বলে দিচ্ছি অন্তঃক্ষরা বহিঃক্ষরা। তাহলে এনজাইম হচ্ছে নালিকার মাধ্যমে নিকটবর্তী কোনো কিছুতে গিয়ে আপনার হচ্ছে কাজ করবে, এবং এনজাইমের কাজটা হচ্ছে বা বহিঃক্ষরার কাজটা হচ্ছে নগদে নগদে, ঠিক আছে। আর অন্তঃক্ষরা যেটা, সেটা 5-10 বছর পরও হতে পারে, অনেক লেন্থি টাইম নিয়েও কাজ করতে পারে। যেমন আমি যদি বলি পাকস্থলী, হুম, এটা যদি আমাদের হচ্ছে আমাদের পাকস্থলী হয়, তো এই পাকস্থলীর মধ্যে আমরা জানি গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয়। হ্যাঁ, তো এটা আহ, পাকস্থলীর দেওয়ালের মধ্যে, মানে বাইরের যে আমাদের ওয়ালটা থাকে, ওয়ালের মধ্যে এই গ্রন্থিগুলো থাকে, এবং নালিকার মাধ্যমে সেটা ইচ্ছা সরাসরি পাকস্থলীতে পারে। ক্ষুদ্রান্তের মধ্যে, ক্ষুদ্রান্তের এই যে অন্তর প্রাচীর যেটা, ঠিক আছে, এন্ডোডার্ম যেটা, তো সেখান থেকে কোষগুলো থেকে গ্রন্থি কোষ থাকে, সেই গ্রন্থি কোষ থেকে সরাসরি এনজাইম গুলো ক্ষুদ্রান্তে এসে পতিত হয়, এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। আর হরমোন যেটা, সেটা তো আসলে আপনার পাকস্থলীতে বা ক্ষুদ্রান্তের মধ্যে সরাসরি কোনো কাজ করবে না। হরমোনের কাজ হচ্ছে অনেক সময় নিয়ে কাজ করবে, লেংথি প্রসেস। দেখা গেছে উৎপন্ন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, সেটা গিয়ে কাজ করতেছে বডির বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে গিয়ে, ঠিক আছে। সেটার জন্য কোনো নালিকা নাই, স্পেশালি কোনো পাইপ লাইন নেই, ঠিক আছে। সেটা রক্তের মাধ্যমে গিয়ে বডির বিভিন্ন অঙ্গ গিয়ে কাজ করে। এমন হচ্ছে যে আপনার ওই গ্রন্থ হরমোনটা আছে, বাট হচ্ছে সেটা প্রকাশ করতে বা কার্যকর হতে অনেক সময় লাগে। যেমন আমাদের কিছু
ম্যাচুরিটি আসার পরে যেমন 12 থেকে 15 বছর বয়সে কিছু হরমোন অ্যাক্টিভ হয়, ঠিক আছে, সেটা পুরুষের ক্ষেত্রে থাকে টেস্টোস্টেরন, ঠিক আছে, এস্ট্রোজেন মহিলাদের ক্ষেত্রে থাকে। এগুলো একটা সময়ের পরে গিয়ে 12-14 বছর পরে গিয়ে সেগুলো অ্যাক্টিভ হয়। তো বহিঃক্ষরা গ্রন্থিগুলা হচ্ছে এনজাইম টাইপের যেগুলো, আর অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে হরমোন টাইপের যেগুলো। এখন আপনি যদি এগুলোর বেসিক বুঝেন তাহলে তো লিখতে পারবেনই। আর এখন যদি এত না বুঝেন তাহলে আপনারা শুধু খ নম্বর গুলো একবার রিডিং করে যেতে পারেন, আশা করি আসলে কিছুটা লিখতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা এখানে টেস্ট পেপারে বিগত ধরেন 15-16 সাল পর্যন্ত বা এই 7-8 সালের যতগুলো খ নম্বর আছে দেখবেন যে অনেকগুলো রিপিট হচ্ছে। তো আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন। এরপরও যদি সময় থাকে তাহলে বিভিন্ন কলেজের গুলা, সরি স্কুলের গুলা, বিভিন্ন স্কুলে ভালো ভালো স্কুলের যে সৃজনশীল গুলো আসছে সেগুলোর খ গুলো একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, বই পড়বেন, বই পড়ার পরে এগুলো একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন, যেহেতু খটা একটু একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করে। হ্যাঁ, বইয়ের মধ্যে থাকে অথবা একটু ক্রিয়েটিভ করে, আপনারা টেস্ট পেপার পড়লেই আশা করি এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? সিগনল আর সিপ এইগুলো থেকে সৃজনশীল আছে, মানে দেখাইলে ভালো হয়। সৃজনশীলের জন্য সিগন্যাল সিপ কোষের জন্য আর আপনারা সঙ্গী কোষ। পড়তে পারেন, তবে আমি মনে করি যে তেমনটা না, এটা ভেঙে বলতে হবে বিষয়টা এরকম না, আপনার ওভারঅল আসতে পারে যে জাইলেম ফ্লোয়েম নিয়ে। ঠিক আছে, আমি মনে করি ওটাই বেটার। যে আপনারা বিগত সালের কোশ্চেন গুলো দেখেন, সেখানে দেখবেন যে দেওয়া আছে ফ্লোয়েমের ছবি দেওয়া আছে, তো তার মানে যে আপনি সিগন্যাল নিয়ে ব্যাখ্যা লিখতে হবে বিষয়টা এরকম না, আপনি বেসিক্যালি জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে কথা বলবেন। ঠিক আছে, ফ্লোয়েমের কথার ভিতরে আপনি ফ্লোয়েমের কি বিভিন্ন পার্ট গুলো বলবেন, যে সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়িং ফ্রেনকাইম। আমি আপনাকে পড়ানোর সময় বললাম যে আপনি এখান থেকে 2-3 লাইন করে যদি লিখতে চান তাহলে কি এটা কোন কোন উদ্ভিদে থাকে, অথবা কি এটার কাজটা কি মূলত, হ্যাঁ, কোষের দৃঢ়তা প্রদান বা তৈরিকৃত খাদ্য এক জায়গা থেকে কোনো জায়গায় বা সঞ্চিত করা, এগুলো কিছু কিছু কাজ ওরা করে। তো এইগুলো সম্বন্ধে সবগুলা সম্বন্ধে 2-3 লাইন করে বললেও ফ্লোয়েমের থেকে আপনি অনেক লিখতে পারবেন। ঠিক আছে, শুধু যে ফ্লোয়েম নিয়ে আসবে বিষয়টা এরকম না। যেমন আমি আপনাকে বলি, ময়মনসিংহ বোর্ড 23-এ একটা আসছে যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য করণ। ঠিক আছে, ওকে। তো এখানেও এরকম দেওয়া আছে যে জাইলেমের একটা পার্ট, ঠিক আছে, ওই যে এটা কি বলা হয়, ভেসেল যেটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো জাইলেমের মধ্যে জাইলেম ফেরেনকাইমের একটা ছবি আপনারা দেখেন যে এক্স এর মধ্যে ময়মনসিংহ বোর্ড 23-এর মধ্যে এরকম দেওয়া আছে, জাইলেমের একটা পার্টের ছবি দেওয়া আছে, আর ওই যে সিগনল সঙ্গী কোষের অর্থাৎ ফ্লোয়েমের একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলছে এই দুইটা সম্পর্কে আলোচনা করতে। এই ঘ গুলোতে এটা আসতে আসতে পারে, তবে আপনি যখন ওভারঅল আলোচনা করবেন তখন ওভারঅল জাইলেম ফ্লোয়েম নিয়ে কথা বলবেন। আমি তো অনেক কিছুই বললাম জাইলেম ফ্লোয়েম নিয়ে। তো আপনারা জাস্ট এগুলোর থেকে কিছু লিখবেন আর বই একটু পড়লেই জাইলেম ফ্লোয়েমের কাজগুলো বুঝতে পারবেন। এরপরও তো আপনি যত এখান থেকে ডিটেলসে পড়তেছেন ক্লাসিফিকেশন করে, তাহলে প্রত্যেকটা ক্লাস নিয়ে দুই একটা কথা বললেও তো অনেক কথা হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি এটাই আপনাদের সৃজনশীলে আসলেও সমস্যা হবে না। হ্যাঁ, বইটা একটু পড়বেন আর একটু সৃজনশীল গুলা দেখবেন, বিগত সালের কোশ্চেন গুলা, কোশ্চেন প্যাটার্ন গুলা কি। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন ধরতে পারলে আপনার পড়ার সুবিধা হয়ে যাবে, যে আসলে আমার কি পড়তে হবে, পুরো লাইন বাই লাইন রিডিং করার তো কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি সৃজনশীলের জন্য যেইভাবে পড়তে হবে, আপনি বিগত সালের কোশ্চেনের প্যাটার্ন ধরলে বুঝে ফেলতে পারবেন যে আমার আসলে লেখার জন্য কি দরকার, স্ট্যান্ডার্ড লেখার জন্য কি চায় প্রশ্নগুলো। ঠিক আছে, এগুলা বুঝে ফেলতে পারবেন। আর চিত্রগুলো যেগুলো আছে আপনি দেখবেন যে বিগত সালের কোশ্চেনে আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পার্টের চিত্রগুলো আঁকলাম, শুধু চিত্র দিয়ে উদ্দীপক দিয়ে দেয়। এখন আপনি যদি চিত্রই না চিনেন যে এটা কার চিত্র, কিসের চিত্র, তাহলে আপনি ওটার ব্যাখ্যাই বা কিভাবে দিবেন। ঠিক আছে, তো প্রত্যেকগুলো পড়ার সময় চিত্রগুলো একটু দেখবেন। আমি এই জন্য প্রত্যেকটা কন্টেন্টেরই চিত্র আঁকার চেষ্টা করছি, যাতে আপনি চিত্র দেখেও পরবর্তীতে বুঝতে পারেন যে এটা আসলে কোন পার্টের কথা বলা আছে। হ্যাঁ, এটা কি জাইলেম নাকি ফ্লোয়েম নাকি অন্য কিছু, হ্যাঁ, টিস্যু নাকি হচ্ছে ওই যে তরল যোজক টিস্যু বা ওই যে পেশি টিস্যু, কোনটা যে কোনো কিছুরই আপনি যখন চিত্র থাকবে উদ্দীপকে, আপনি যদি বিভিন্ন বিগত সালের কোশ্চেন গুলো দেখেন, 90% উদ্দীপক দেওয়া আছে সব চিত্র দিয়ে, সব চিত্র দিয়ে। এখন চিত্রে যদি না বুঝেন আপনি উদ্দীপকও ধরতে পারবেন না, আর ভিতরে বা কি লিখবেন। তাহলে পড়ার সময় অবশ্যই সবগুলো চিত্রগুলো ভালো করে দেখবেন, দেখলে আপনি উদ্দীপক আসলে বুঝতে পারবেন। এটুকুই আমার পরামর্শ থাকলো। ওকে, আর কারো কিছু বলার থাকে বলেন।